ওকে ফাইন, আমার স্ক্রিন ভিজিবল তোদের সবার কাছেই, ঠিক আছে। সো ফার্স্ট আমি একটুখানি জুপিটার নোটবুকটাকে খুলে নিই, মানে অ্যানাকন্ডা প্রম্পট থেকে। আই থিঙ্ক তোদের সবার কাছে অ্যানাকন্ডা আছে, মানে জুপিটার নোটবুক এগুলো তোদের কাছে অ্যাক্সেসেবল। অ্যানাকন্ডা থেকে আমরা একটু জুপিটার নোটবুকটাকে খুলে নিই। সেখানে জুপিটার নোটবুকে আমি যে ডেটাটা তোদেরকে দিয়েছি, মানে তোদেরকে যে ইয়েটা তোদেরকে দিয়েছি, মানে অ্যানালিসিসের জন্য স্টুডেন্ট ডেটা সেটটা দিয়েছি, সেই স্টুডেন্ট ডেটা সেট নিয়ে কিন্তু আমি আজ কাজ করব, ঠিক আছে। অ্যানাকন্ডা প্রম্পটে আমি জুপিটার নোটবুক এন্টার, ওই স্টুডেন্ট ডেটা সেটের ওপরই কিন্তু আমরা বিভিন্ন রকম অ্যানালিসিস করব এবং তোদেরকে বলবো এই ম্যাটপ্লটলিব আর সিবর্ন দুটোই তো ভিজুয়ালাইজেশনের জন্য লাগে। তাহলে মাথায় প্রশ্ন আসবে না যে দুটোই যদি ভিজুয়ালাইজেশনের জন্য লাগে তাহলে দুটোকেই কেন করব, একটা করলেই তো হয়। দুটোই তো ভিজুয়ালাইজেশনের জন্য লাগছে, তাহলে দুটোকে আমি আলাদা করে কেন করব, আমি তো একটাই শিখতে পারি। সেটারও ডিফারেন্সটা দেখাবো যে কেন ম্যাটপ্লটলিব ব্যবহার করা হয়, কেন সিবর্ন ব্যবহার করা হয়, ঠিক আছে। দুটোরই ডিফারেন্সটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। However, সো তোরা আলটিমেটলি শিখেছিস যে হাউ টু আপলোড আ ডেটা সেট, ঠিক আছে। হাউ টু আপলোড আ ডেটা সেট পাইথনে কিরম ভাবে হয়, জুপিটার নোটবুকে কিরকম করে করতে হয় সেটা শিখেছিস। জুপিটার নোটবুক যদি আজকালকার দিনে কেউ না ব্যবহার করিস, তোরা কেউ গুগল কোল্যাব ব্যবহার করতে পারিস। যদি কারো জুপিটার নোটবুক ইনস্টল করতে প্রবলেম হয়, গুগল কোল্যাব ইজ আ ফ্রি, তুই ওখানে অনলাইন অ্যাক্সেস পেয়ে যাবি, ওখানে গিয়ে আরামসে কোডিং করতে পারবি, ঠিক আছে। এইসব মডেলস বা সবকিছু রান করতে পারবি। এখানে আপলোড যে এই আপলোড যে সেকশনটা আছে, সেই আপলোড সেকশনে তোরা আরামসে এখান থেকে গিয়ে এই আপলোডটা করতে পারবি। আপলোডটা করে আলটিমেটলি তোরা ইয়েটা দিতে পারবি, মানে তোরা যে ডেটা সেটটা আছে সেই ডেটা সেটটা আপলোড করে দিবি। আমার কাছে অলরেডি ডেটা সেটটা আপলোড করা আছে, ঠিক আছে। আমার কাছে একটু দেখে নি, আমার কাছে এখানে ডেটা সেটটা স্টুডেন্টস বলে অলরেডি আপলোড করা আছে, ঠিক আছে। তাহলে আমি যদি আবার আপলোড করতে যাই তাহলে আমাকে সে বলবে যে আমাকে তুমি ওভাররাইট করবে, ডেটা সেটটাকে কি ওভাররাইট করতে চাও, এরকম আমাকে কিছু একটা দেখিয়ে দেবে। তো আমি তো ডেটা সেটটাকে ওরকম করে ওভাররাইট করতে চাই না, তো আমি আলটিমেটলি ডেটা সেটটা অলরেডি স্টুডেন্টস বলে আছে, তো সেটা নিয়ে আমি আর আলাদা করে নতুন করে আপলোড করছি না, ঠিক আছে। সো দেয়ার আর মেনি ডেটা সেটস, আমি এখানে প্রচুর ডেটা সেট আপলোড করে রাখতে পারি। আমার ফার্দার আমার যখন ইচ্ছা অ্যানালিসিস করার হতে আমি সেখানে যখন ইচ্ছা আমি সেটার জন্য করে রাখতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো আমি এখান থেকে কি করব, আমি প্রথমে ফার্স্টে এই নিউতে গিয়ে, তোরা নিশ্চয়ই দেখেছিস নিউতে এতদিন করেছিস, আমার একটা নতুন নোটবুক খুলে নিলাম, ঠিক আছে। নোটবুকটা খুলে নিলাম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি আজকে কোডগুলোকে রেডি করে রেখেছি, কারণ কি কোড লিখতে গেলে ক্লাস খুব স্লো হয়ে যায় এবং ক্লাসের টাইমটা অর্ধেক জিনিস মানে শেখানোর থেকে ইয়ে হয়ে যায়। আমরা আজকে 2026-এ দাঁড়িয়ে আছি, সেখানে আমার কাছে কোড মানে আমি অলরেডি তোদের জন্য লিখে রেখেছি, কোডগুলো লিখে রেখেছি। কোডগুলোর সিগনিফিকেন্স কি, কোডটা কেমন করে তৈরি হচ্ছে, কেন, তার কি উত্তর, সেটা জানতে পারবি। কারণ কি আজকালকার দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এখনকার দিনে ওই কোড ওরকম করে আমি কি করে বিল্ড করছি সেই রেসপেক্টে কিন্তু ওরকম করে কেউ আজকালকার দিনে ম্যানুয়াল কোডিং আর কেউ শেখে না। এখনকার দিনে সবাই কি করে, এআই এর হেল্প নেয় বা নিজেই কোডগুলোকে করে দেয়। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আমি বারবার বলি, তোরা কেউ সফটওয়্যার ডেভেলপার না, তোরা কিসের জন্য ট্রেন হচ্ছিস, ইউ আর গোয়িং টু বি আ ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালিস্ট, সেই রেসপেক্টে কিন্তু আমাদের কাছে কোডিং এর থেকে ইন্টারপ্রিটেশন বা ওয়েন টু ইউজ হোয়াট টাইপ অফ মডেল, সেটা আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফাইন। সো আমার কাছে স্টুডেন্ট ডেটা সেটটা আছে। স্টুডেন্ট ডেটা সেটটার জন্য আমি প্রথমে কি করব, আমি প্রথমে আমার লাইব্রেরিগুলোকে কল করে নিই, ঠিক আছে। লাইব্রেরিগুলোকে কল করে নিই। আমার কাছে এখানে দেখতেই পাচ্ছিস আমি এখানে তোদের জন্য সাজিয়ে রেখেছি অলরেডি। আমার যে লাইব্রেরিগুলো আজকে কল করব, সেই লাইব্রেরিগুলো কলের মধ্যে প্রথম যে লাইব্রেরি আসবে সেটা হচ্ছে পান্ডাস লাইব্রেরি। আমি কতগুলোকে ব্যবহার করব আজকে, পান্ডাস লাইব্রেরি, পান্ডাসটাকে নেব, ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি। নামপাইটাকে নেব, নামপাইটা কিসের জন্য ব্যবহার হয় তোরা পড়েছিস নিশ্চয়ই, নামপাই কিসের জন্য ব্যবহার হয়, নামপাইকে কিসের জন্য করিস, নিউমেরিক্যাল কাজ। নিউমেরিক্যাল কাজের জন্য। নতুন যে লাইব্রেরিটা তোরা আজকে শিখবি সেটা হচ্ছে matplotlib.pyplot। এই matplotlib.pyplot এটাকে নেব। আর আরেকটা লাইব্রেরি সেটা হচ্ছে সিবর্ন। এই দুটো লাইব্রেরি নিয়ে আজকে আমরা কাজ করব। তাহলে দ্য ফার্স্ট টাস্ক ইজ টু, যে আমরা এই লাইব্রেরিগুলোকে আগে তাহলে কল করে নেব, ঠিক আছে। এই লাইব্রেরিগুলোকে যদি কল করে নিই, আমি এখান থেকে কোডগুলো লিখেই রেখেছি। কোডগুলো লিখতে যেন ওখানে ওখানে লিখতে গেলে সময় নষ্ট হবে এবং তার থেকে অন্য কিছু আরো বেশি কিছু শেখা যাবে, ঠিক আছে। এখানে আমরা কপি করে নিলাম, জাস্ট এখানে তোদের যে ইয়ে থাকবে সেখানে আমরা আরামসে পেস্ট করে দেবো। তাহলে আমরা কটা লাইব্রেরিকে পেস্ট করেছি, একটা হচ্ছে ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি। কেন জানিস তো এই পিডি, এই পিডি কে কেন লেখা হয়, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস পিডি, এনপি, পিএলটি, এসএনএস, এগুলো মানে কি, কেন এগুলো নাম দিয়েছি, কেন নাম দিয়েছি এগুলো, কল করার সুবিধার কল জন্য। করার সুবিধার জন্য, একদম সঠিক।
তাহলে আমি কি করলাম, আমার কাছে পান্ডাসটা নিলাম, নামপাইটাকে নিলাম এনপি হিসাবে, matplotlib.pyplotটাকে পিএলটি হিসাবে নাম দিলাম, আর cbonটাকে নাম দিলাম এসএনএস হিসাবে। তাহলে আমি চারটে লাইব্রেরিকে কল করে নেবো, ঠিক আছে। ফার্স্ট আই রান দিস সেলস, আমি সবকটা সেলকে রান করে দিই, রান অল সেলস, আমি সবকটা সেলকে রান করে দিলাম, ঠিক আছে। এই সবকটা সেলকে যখনই আমি রান করলাম, রান অল সেলস করে দিলাম, আমার কাছে হয়ে গেল। এবার আমাকে বলছে ক্লিক টু অ্যাড আ সেল, তার মানে আমার রান হয়ে গেছে এবার নতুন সেলের জন্য, ঠিক আছে। তাহলে আমাকে কেউ বলতে পারবি আমি ডেটা সেটটা স্টুডেন্টস বলে সেভ আছে, ক্যান ইউ টেল মি দ্য কোড, হোয়াট শুড আই রাইট। সাপোজ আমি ডেটা সেটটার নাম দেবো ডিএফ, আমাকে কোডটা বল দেখি কি হবে। কোন কোন লাইব্রেরিকে আমরা ব্যবহার করব ডেটা সেটটাকে কল করার জন্য, কোন লাইব্রেরিকে ব্যবহার করব, এই চারটের মধ্যে কোনটাকে ব্যবহার করব ডেটা সেটটাকে কল করার জন্য। আমার কাছে ডেটা সেটটা অলরেডি আপলোডেড, পিডি মানে পান্ডাসটাকে কল করব, তাই তো। তাহলে আমার নামটা দিলাম, আমি ডেটা সেটের নাম দিলাম হচ্ছে ডিএফ, এই ডেটা সেটটার নাম দিলাম হচ্ছে আমি ডিএফ। কেন আমাকে একটা ডেটা সেটের একটা নাম দিতে হবে, বারবার কি আমি তাকে ডেটা সেট বলে বড় বড় নাম দিয়ে কল করব? তার উত্তর হচ্ছে না, আমরা ডিএফ, ঠিক আছে। ডিএফ এর একটা শর্ট ফর্ম, কেন ডিএফ দেয়, তুই চাইলে তোরা সবাই চাইলে এ বি সি ডি ই এফ জি যা ইচ্ছা দিতে পারিস, ডিএফ দেয় কারণ হচ্ছে ডিএফ স্ট্যান্ডস ফর ডেটা ফ্রেম, ডিএফ স্ট্যান্ডস ফর ডেটা ফ্রেম। তাহলে আমি লিখতেই পারি যে আমার কাছে ডেটা ফ্রেমটা আমার কাছে, তাহলে আমি ইয়ে করতে পারি, তাহলে সেটাও আমি দেখি এখানে আমার কাছে আছে। আমার কাছে তাহলে এক্সেল ফাইলটাকে রিড করার জন্য df ইকুয়ালস টু pd.read_excel দিয়ে আমার কাছে students.excelsx, এটাই আমাদের কোড, যেই কোডটাকে আমরা ব্যবহার করতে পারি। তাহলে সিগনিফিকেন্স কি, প্রথমে আমি একটা নাম দিলাম, তারপরে আমি পান্ডাস লাইব্রেরিটাকে ইউজ করে, যেহেতু এক্সেল ফাইল তাহলে read_excel, আর তারপরে এখানে excelsx। আচ্ছা আমাকে বলতো যদি এটা সিএসভি ফাইল হতো, কেউ সিএসভি ফাইলের নাম শুনেছিস? এটার নাম হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু, কেউ নাম শুনেছিস? সিএসভি ফাইল পুরো এক্সেলের মতনই দেখতে হয়। সিএসভি ফাইল কেউ কোনো কাজ করেছি, তার সিএসভি ফাইলটা কিন্তু এক্সেলের মতনই দেখতে হয়, নাম কি হয়, কমা সেপারেটেড ভ্যালুস। আমাকে বল যে তোদের যদি এটা সিএসভি ফাইল হতো তাহলে কি কোডটা চেঞ্জ হতো, কোডে কি চেঞ্জ হতো? এক্সেলের জায়গায় শুধু সিএসভি হয়ে যেত, তাহলে হয়ে যেত তো। pd.read_csv বলেই হয়ে যেত তো, নাকি হতো না যদি আমি সিএসভি ফাইল কল করতাম? কারণ কি ম্যাক্সিমাম টাইম তোরা সিএসভি ফাইল নিয়ে কাজ করবি। হ্যাঁ কি হতো, হ্যাঁ এক্সটেনশনটা কি হতো, হ্যাঁ ডট সিএসভি হতো। তার মানে আমার প্রত্যেকটা ফাইলের তো একটা এক্সটেনশন থাকে, যখন আমরা ওয়ার্ড ফাইল করি .docx, ডক্স, পিডিএফ করলে .pdf, যখন সিএসভি করি .csv, আর যখন এক্সেল করি .xlsx। তাহলে সেই রেসপেক্টে আমার কাছে কিন্তু এখানে .xlsx এর জায়গায় তার মানে কিন্তু আমার কাছে এখানে .csv হয়ে যেত। ওকে ফাইন। তাহলে আমি কি করলাম, এখান থেকে pd.read_excel student.xlsx আমি এটাকে রান করিয়ে দিই, ঠিক আছে। সো টেল মি হোয়াট ইজ দ্য ফার্স্ট কোড, যেই কোডটাকে আমি ব্যবহার করতে পারি আমার ডেটা সেটটা দেখার জন্য যে আমার কাছে এসছে কিনা। কি কোড ব্যবহার করলে আমি ডেটা সেটের প্রথম 5টা রো বা 4টে রো দেখতে পারবো, বলতে পারবি? কালকে হয়েছে তো এটা নাকি হয়নি, মানে ডেটা সেটটাকে ভিউ করেছিস তো তোরা, ডেটা সেটটাকে দেখেছিস যে ডেটা সেটটাকে পেতে হয় কিরম ভাবে? ক্যান ইউ টেল মি হোয়াট শুড বি দ্য কোড, কি ফাংশন ব্যবহার করলে? এটা হয়েছে না হয়নি? না হলে অসুবিধা নেই, আই উইল প্রসিড। মানে ডেটা সেটটাকে ভিউ করার জন্য কোডটা দেখেছিলিস তোরা কালকে? হ্যাঁ স্যার পড়িয়েছিলেন কালকে, মনে নেই? আচ্ছা আসলে ঠিক আছে, কালকের ক্লাসটা ঠিকমতো করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোদেরকে বলে দিই। যখনই আমরা ডেটা ফ্রেমকে কখনো দেখতে চাই তখন আমরা যে ফাংশনটাকে ব্যবহার করি তার নাম হচ্ছে হেড। হেড, হেড মানে হচ্ছে আমার একটা ডেটা সেট আছে, সেই ডেটা সেটের আমি প্রথম 5খানা রো আছে, সেই 5টা রোকে আমি দেখতে চাই। কারণ কি তোর কাছে যে ডেটা সেটটা আছে সেখানে 100খানা রো আছে, সেখানে 100খানা রো আছে। তাহলে 100খানা রো যদি এখন আমি পাইথনে ফেলতে চাই অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা কি করি, আমরা যে ডেটা সেটটা আছে তার মধ্যে প্রথম যে 4টে রো আছে বা 5টা রো আছে, সেই 4টে বা 5টা রোকে আমরা প্রথমে দেখি। তার জন্য যে ফাংশনটা আমরা লিখি তার নাম হচ্ছে ডিএফ। কেন ডিএফ লিখলাম বলতে পারবি কেউ? কেন আমি ডিএফ লিখলাম হেডের আগে, ডট হেডের আগে কেন ডিএফ লিখলাম? বিকজ আমার যে ডেটাটা আছে সেই ডেটাটা কোথায় স্টোর আছে, ডিএফ এ স্টোর আছে। তাই জন্য আমি লিখলাম কার হেডটা দেখবো, কার হেডিংটা দেখবো,
আমি দেখবো হচ্ছে আমার যে ডিএফ বলে ডেটা সেটটা আছে, ডেটা ফ্রেমটা আছে, তার হেডিংটা দেখবো। তাহলে ডিএফ ডট হেড, একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন, একটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। যখনই আমার কাছে ডিএফ ডট হেড, একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন, একটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, আমি রান করলাম, রান অল সেলস করলাম, আমার কাছে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিল হচ্ছে যে আমার কাছে যে আমার ডেটা সেটটা আছে প্রথম 5খানা রো কিন্তু আমাকে দেখিয়ে দিল, এবং কলামগুলো সবকটাই দেখিয়ে দিল। আমার কাছে আছে স্টুডেন্ট আইডি, আমার কাছে আছে স্টাডি আওয়ার্স, আমার কাছে অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ, আর আমার কাছে আছে মার্কস। ঠিক আছে, যে ছাত্রদের আইডি আছে, তারা কতক্ষণ পড়াশোনা করে, তাদের অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ আর তাদের মার্কসটা আমার কাছে আছে। তাহলে ডিএফ ডট হেড, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস ডিএফ ডট হেড? ডিএফ ডট হেড এর কাজ কি? তাহলে ডিএফ ডট হেড এর কাজ হচ্ছে, আমি যদি আমার ডেটা সেটের প্রথম 5খানা রোকে দেখতে চাই, আমি যদি আমার ডেটা সেটের প্রথম 5খানা রোকে একবার চেক করতে চাই যে আমার ডেটা সেটটা প্রপার এসছে না ঠিকঠাক এসছে, কোন ডেটা সেটটা নিয়ে কাজ করছি, তার জন্য আমরা ডিএফ ডট হেড বলে ফাংশনটাকে ব্যবহার করি। ঠিক আছে, হলো। এখানে দেখ আরো অনেক অপশন আছে। ডিএফ ডট হেডটা হয়ে গেল। শেপ অফ দ্য ডেটা সেট, শেপ মানে জানিস? শেপ মানে হচ্ছে, ধর আমরা যখন লিখি একটা, এটা ধর এটা একটা ম্যাট্রিক্স, দিস ইজ আ ম্যাট্রিক্স, তাই তো, এটা একটা ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সকে আমরা যখন লিখি, আমরা সাইডে কি হিসাবে লিখি? তার রো ইনটু কলাম, তার রো ইনটু কলাম। তাহলে আমার ডেটা সেটটার মধ্যে কতগুলো রোজ আছে আর কতগুলো কলাম আছে সেটাকে যদি আমি চেক করতে চাই, তাহলে আমরা যেটাকে ব্যবহার করি সেটা হচ্ছে ডিএফ ডট শেপ। ডিএফ ডট শেপ মানে আমার কাছে কতগুলো রো আছে, কতগুলো কলাম আছে, তাহলে আমরা ডিএফ ডট শেপটাকে যখনই ব্যবহার করব, তখনই আলটিমেটলি আমার কাছে দেখিয়ে দেবে হচ্ছে যে আমার কাছে ডিএফ ডট শেপ আমাকে দেখাবে হচ্ছে আমার যে পুরো ডেটা সেটটা আছে, এই ডেটা সেটটার মধ্যে কতগুলো কতগুলো হাউ মেনি মানে কতগুলো আমার কাছে রোজ আছে, কতগুলো আমার কাছে কলাম আছে, তার জন্য আমরা যেটাকে ব্যবহার করি সেটাকে আমরা বলি ডিএফ ডট শেপ। ঠিক আছে, তাহলে একবার সবকটা সেলকে চালিয়ে নিই। তাহলে আমরা প্রথমে ডিএফটাকে আনলাম, রান অল সেলস, ডিএফ ডট হেডটাকে চালালাম, রান অল সেলস। ঠিক আছে, এইবার আমার কাছে ডিএফ ডট শেপ তাহলে আছে আমার কাছে। আমরা তাহলে প্রত্যেকটাকে একটা 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 করে এগোতে পারি। ঠিক আছে, ফাইন। এইবার ধর অনেক সময় আমাদের দেখতে হয় যে আমাদের কলামস, কলামের নামগুলো, ঠিক আছে, কলামের যে নামগুলো, কলামের যে নামগুলো আছে সেই কলামের নামগুলোকে আমরা দেখতে চাইলে কি করতে পারি? তার জন্য যে কমেন্টটাকে ব্যবহার করি তার নাম হচ্ছে ডিএফ ডট কলামস। মানে আমার যে কলামস গুলো আছে সেই কলামসের নামগুলো, তোরা বলছিলিস যে আমরা অনেকটা এই জায়গাটা শিখেছি যে কলামসের নাম কি করে চেক করতে হয় বা কলামসটা কিরম ভাবে দেখতে হয়, তাহলে তার জন্য আমরা যেটা করতে পারি ডিএফ ডট কলামস করতে পারি। তাহলে ডিএফ ডট কলামস করলে আমার কাছে এসে যাবে যে আমার কাছে ডিএফ ডট কলামসটা আমার কাছে দেখিয়ে দেবে যে আমার কি আছে, আমার কাছে কতগুলো কলাম আছে। আমরা দেখছিলাম ডিএফ ডট হেডে যে আমার কাছে কতগুলো কলামস আছে। ঠিক আছে, এইবার বিষয়টা হচ্ছে যে আমি যদি তাহলে ডিএফ ডট কলামস করতে পারি, ডিএফ ডট ইনফো, দেখা যাক এটা করে কি হয়, একটা দেখাই। ডিএফ ডট ইনফো, ডিএফ ডট ইনফো, ডিএফ ডট ইনফো মানে হচ্ছে আমাকে ইনফরমেশন দেয়। ওহো, কি হলো আবার, দাঁড়া, কোনো একটা সমস্যা হচ্ছে। কিছু একটা সমস্যা হচ্ছে, মানে সামথিং ইজ হ্যাপেনিং রং, তাই জন্যে কোডটা নিচ্ছে না, কোডটা রান করছে না। জাস্ট গিভ মি আ মিনিট। প্রথমেই সবকটাকে নিয়ে নিই, ইম্পোর্ট পান্ডাস এই জায়গাগুলোকে নিয়ে নিই, এগুলো তো তোরা দেখেইছিস। ঠিক আছে, তারপরে এটাকে রান করিয়ে নিই, রান অল সেলস। ঠিক আছে, একটা অ্যাড করে দিলাম সেল। প্রথমে আমরা কল করে নিলাম আমাদের ডেটা সেটটাকে, যে আমাদের ডেটা সেটটা আছে df ইকুয়ালস টু pd ডট রিড এক্সেল, এটাকে কল করে নিলাম। এটাকে কল করে নেওয়ার পর এটাকে করে দিতে হবে রান অল সেলস, এটাও তোরা দেখে নিয়েছিস। এইবার আমরা করব সেটা হচ্ছে df ডট ইনফো, df ডট ইনফো, df ডট ইনফো যেই করলাম দেখ আমাদের কাছে সঙ্গে সঙ্গে কি চলে এলো, df ডট ইনফো করলে আমাদের কাছে চলে এলো আমাদের যে পুরো ডেটা সেটটা আছে সেই ডেটা সেটটার মধ্যে কতগুলো রোজ আছে, কতগুলো কলামস আছে, আমাকে কিন্তু এখানে ইনফরমেশন দিয়ে দিচ্ছে 100 রোজ 4 কলামস। ঠিক আছে, আমি যদি df ডট ইনফো না করে আমি যদি শুধু লিখতাম df ডট শেপ, শুধু লিখতাম df ডট শেপ, তাহলে আমাকে শুধু দেখাতো কি 100,4। কেন দেখাতো? তার কারণ হচ্ছে আমার কাছে 100 খানা রোজ আছে আর 4 খানা কলামস আছে। কিন্তু আমি যদি ইনফো করি,
ইনফো করলে আমাকে কি দেখাবে যে আমার কাছে কি কি আছে, আমার কাছে কতগুলো স্টুডেন্ট আইডি, স্টাডি আওয়ার্স, অ্যাটেন্ডেন্স পার্সেন্ট, মার্কস, প্রত্যেকটা তার আলটিমেটলি স্টুডেন্ট আইডির কতগুলো কি আছে, কতটা টোটাল ডেটা আছে, প্রত্যেকটা কিন্তু আমাকে তাহলে ইনফরমেশন একটা দিয়ে দিত। তাহলে df.info করলে আমরা কি পাই, আমরা ডেটা সেটটার ইনফরমেশন পাই, দ্য ইনফরমেশন অফ দ্য ডেটা সেট। আর df.shape করলে কি পাই, df.shape করলে পাই হচ্ছে সেই ডেটা সেটটা শেপ কিরকম, মানে তার কতগুলো রোজ আছে, কতগুলো কলামস আছে। তো আমাকে দেখিয়ে দিল 100,4, তার মানে দেয়ার আর 100 রোজ আর দেয়ার আর 4 কলামস। ঠিক আছে, হলো। এবার ধর আরো যদি কিছু দেখি, এখানে আমি অনেক কিছু দিয়ে রেখেছি, তোরা প্র্যাকটিস করবি, মানে তোরা করবি। তোরা ধর ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বের করতে চাইছিস, হয় না? আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স মানে মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো বের করতে চাই। তখন আমরা df.describe এটা দিতে পারি। df.describe করলে আমাকে আলটিমেটলি মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যা যা আছে সব ধরে ধরে দিয়ে দেবে। এখানে আমাকে দিয়ে দিল df.describe যে আমার কাছে স্টাডি আওয়ার্স এর কাউন্ট কতগুলো, 100 খানা। অ্যাটেন্ডেন্স কতগুলো ডেটা সেট আছে, 100 খানা। আমার কাছে অনেক সময় নাল ডেটা সেট থাকে, মানে ধর একটা এক্সেল ফাইলে প্রথম 50টা অবধি ডেটা সেটটা আছে, তারপরে ধর 52 আবার 51 52 নেই, আবার 53 থেকে আবার 100 অবধি আছে। তার মানে কি ওই দুটো সেল আমার কাছে ডেটা সেট নেই, তার মানে ওটা নাল ডেটা সেট হয়ে গেল। তাহলে যদি আমার কাছে নাল ডেটা সেট থাকে তখন আমরা কি করি, এই কাউন্ট ফাংশনটাকে ব্যবহার করি। কাউন্ট ফাংশনটাকে ব্যবহার করলে তখন আমরা কাউন্টটা দেখলে তখন আমরা পেয়ে যাই যে আমাদের কাছে কতগুলো ডেটা সেট পরিপূর্ণ আছে। তার মানে আমি দেখতে পাচ্ছি আমার এখানে প্রত্যেকটা ডেটা সেটই কিন্তু স্টাডি আওয়ার্স এর ডেটা সেটও পরিপূর্ণ আছে, অ্যাটেন্ডেন্সও আছে, মার্কসও আছে। ঠিক আছে, মিন, অ্যাটেন্ডেন্স পার্সেন্ট, মার্কস, তার মানে মিন আলটিমেটলি আমার বেরিয়ে গেছে, স্টাডি আওয়ার্স এর মিন কত, অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজের মিন কত, সবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেরিয়ে গেছে যে কতটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তার মিনিমাম কত, মিনিমাম স্টাডি আওয়ার্স কে কত, সবচেয়ে কম সময় পড়াশোনা করেছে। এগুলো কি জানিস, এগুলো বলতে পারবি? হোয়াট আর দিস? 25%, 50%, 75%, হোয়াট আর দিস? এগুলো কি? মিন আর ম্যাক্স এর মাঝখানে এগুলো কি? Quantile. কোয়ান্টাইলস, মানে আমরা যেগুলোকে ভাগ করে দিই, আমরা যে 4টে ধাপে ভাগ করে দিই কোয়ান্টাইলস গুলো, মানে 25 কোয়ান্টাইলস, 50 কোয়ান্টাইলস, 75 কোয়ান্টাইলস, মানে আমার ডেটা সেটের মধ্যে এই কোয়ান্টাইলস গুলো তার মানে কতটা লাইক হচ্ছে। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য বেসিক থিং। আমি একটা ডেটা সেটকে পাওয়ার পর আমরা ম্যাক্সিমাম সময় যখন করি তখন আমরা দুটো জিনিসকেই ম্যাক্সিমাম দেখি। একটা হচ্ছে আমরা শেপটা দেখি যে তার রোজ আর কলামস গুলো কতগুলো করে আছে, df.shape, আর আরেকটা ম্যাক্সিমাম দেখি df.info, মানে আমার কাছে তার ডেটা সেটের ইনফরমেশনটাকে আমি স্টাডি করি। ঠিক আছে, আর df.describe যদি আমি কোনো রকম ডেসক্রিপটিভ অ্যানালিসিস করতে চাই, এই যে তোরা অনেক সময় কোনো রিসার্চ পেপার হোক, কোনো রকম কোনো একাডেমিক ইয়ের জন্য হোক, বা কোনো রকম কোনো ইন্ডাস্ট্রিয়াল ইভেন্ট কাজের জন্য হোক, আমরা একটা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স অনেক সময় নিই। যদি আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সকে স্টাডি করতে চাই তখন আমাদের ফাংশনটা হয় df.describe। কেন বারবার df? বিকজ df is the name which is given to my data set. Okay, fine. Now I should come to the most important part. সেটা হচ্ছে এবার আমরা ম্যাটপ্লটলিবে একটু ঢুকবো। ম্যাটপ্লটলিবে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা লাইন প্লট তৈরি করব। কার কার মধ্যে করব? লাইন প্লটটা তৈরি করব হচ্ছে আমার, যদি আমি এখানে একটু দেখে নিই, df.head করে নিই, df.head দিয়ে আমি একটা দেখে নিই যে আমার কাছে কি কি আছে। df.head আমার কাছে আছে হচ্ছে স্টুডেন্ট আইডি আর স্টাডি আওয়ার্স। আমি দেখতে চাইছি প্রত্যেকটা স্টুডেন্টের, যদি ধর আমি যদি এরকম একটা প্লট করি, যেই প্লটে আমার এক্স অ্যাক্সিসে আছে হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, আমার এক্স অ্যাক্সিসে আছে হচ্ছে স্টুডেন্টের আইডি, মানে দ্য আইডি অফ দ্য স্টুডেন্ট, মানে এরকম করে করে 100 খানা স্টুডেন্টের আইডি দেওয়া আছে। প্রত্যেকের জন্য যদি আমি একটা প্লট করতে চাই, প্রত্যেকের জন্য, মানে আলটিমেটলি স্টুডেন্ট 1 সে কতক্ষণ আলটিমেটলি তার স্টাডি আওয়ার্স কত, এতটা, স্টুডেন্ট 2 তার স্টাডি আওয়ার্স কত, এতটা, বা স্টুডেন্ট 3 তার স্টাডি আওয়ার্স কত, প্রত্যেকের জন্য যদি আমি এরকম বিভিন্ন রকম পয়েন্টস পাই, পাবো তো? সেই পয়েন্টস গুলোকে যদি আমি জুড়ি, বিভিন্ন রকম ভাবে জুড়ি, আমি যদি পয়েন্টস গুলোকে জুড়ি, তাহলে আমি কি পেয়ে যাব? আমি একটা লাইন প্লট পেয়ে যাব। কার মধ্যে কার? প্রত্যেকটা স্টুডেন্ট আইডি রেসপেক্টে স্টাডি আওয়ার্সটা কিরকম। ঠিক আছে, এটা আমরা কার দ্বারা করছি? এটা আমরা ম্যাটপ্লটলিবের দ্বারা করছি। তাহলে ম্যাটপ্লটলিবের কাজটা কি? ম্যাটপ্লটলিব এখানে কি করবে? ম্যাটপ্লটলিব এখান থেকে প্রত্যেকটা স্টুডেন্টকে নেবে, মানে স্টুডেন্ট 1 তার স্টাডি আওয়ার্স 2 ঘন্টা, তাহলে ও দেখলে এটা হচ্ছে 1 নম্বর স্টুডেন্ট, এটা হচ্ছে 2, তাহলে ও এখানে একটা পয়েন্ট বানালো। স্টুডেন্ট 2 এটা হচ্ছে 3 ঘন্টা, তাহলে ও আবার এখানে একটা পয়েন্ট বানালো। এরকম করে করে 100 খানা স্টুডেন্টের জন্য পয়েন্ট বানাবে এবং প্রত্যেককে একে অপরের সাথে কানেক্ট করে এরকম একটা লাইন প্লট তৈরি করবে। ঠিক আছে, ফাইন। আমরা যখনই ম্যাটপ্লটলিবের এই করতে চাই, তার একটা সিনট্যাক্স আছে। সিনট্যাক্সকে আমরা কখনো কিন্তু কোডে এখানে ব্যবহার করব না। সিনট্যাক্স মানে হচ্ছে যে তোর কাছে এক্স আর ওয়াই অ্যাক্সিসের মধ্যে তো তুই প্লট করতে চাইছিস, তাহলে সেটা সবসময় সিনট্যাক্স কি হয়? plt.plot। পিএলটি কেন লিখলাম কেউ বলতে পারবি? হোয়াই আই এম রাইটিং পিএলটি হিয়ার? এখানে কেন পিএলটি লিখছি? এই পিএলটিটা কেন লিখছি? এখানে পিএলটি কেন লিখলাম? ভালো করে দেখ তো, এখানে পিএলটি কেন লিখছি?
তার কারণ হচ্ছে আমার যে matplotlib.pyplot বলে যে লাইব্রেরিটা আছে তাকে তো আমি বারবার ওই নামে কল করব না, তাকে তো আমি একটা ছোট নাম দিয়ে দিয়েছি, যেরকম পান্ডাসকে পিডি দিয়েছি, নামপাইকে এনপি দিয়েছি। matplotlib.pyplot এর যে লাইব্রেরিটা আছে সেই লাইব্রেরিটাকে আমি ছোট নাম দিয়ে দিয়েছি পিএলটি। তাহলে এই পিএলটি লাইব্রেরির সাহায্যেই কিন্তু আমি একটা লাইন প্লট করব, একটা লাইন গ্রাফ তৈরি করব। তাহলে যেহেতু ওর সাহায্যে আমি একটা লাইন প্লট করব বা লাইন গ্রাফ তৈরি করব, তাই জন্য আমি কি করলাম, একে একটা পিএলটি বলে আমি একটা লিখে দিলাম। ঠিক আছে, একে আমি সঙ্গে সঙ্গে পিএলটি বলে কল করলাম। তাহলে আমি এবার একটুখানি দেখি কোডিংটার মানে কি, কোডিংটা কেমন করে করা আছে। এটা কিন্তু সিনট্যাক্স, এটা কমন সিনট্যাক্স, এটাকে আমরা কোডিং এ ব্যবহার করব না। মানে plt.plot, প্লট মানে আই এম প্লটিং, আমি কিছু একটা প্লট করছি। কাকে প্লট করছি? এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, এই দুটোকে প্লট করছি। তাহলে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস কে প্লট করছি, কার দ্বারা করছি? আমি matplotlib.pyplot এর হেল্প নিয়ে করছি, তাই জন্য আমি পিএলটি টাকে এখানে কল করেছি। কল করেছি। ঠিক আছে, যাই হোক, আমি দেখি, আমি এই এক্সাম্পলটাকে প্রথমে এখানে এটাকে কপি করে নিয়ে যাই, দিয়ে আমি তোকে দেখাই যে আলটিমেটলি আমার কাছে কি আছে না আছে। ঠিক আছে, আমি এটাকে পুরো কপি করি, এখানে কপি করে আগে পেস্ট করি, তারপরে আমরা বুঝবো যে এই কোডিংটার মধ্যে মানেটা কি আছে। ঠিক আছে, প্রথমে আমি লিখেছি যে আমার কাছে এই যে সিচুয়েশনটা আছে, এই plt.figure মানে আমার যে ফিগারটা হবে তার ফিগারের সাইজ হবে 10,5, মানে তার ডাইমেনশন দিয়েছি। আমি যেটা লাইন প্লট যে আঁকবো তার লাইন প্লটের তো একটা ডাইমেনশন থাকবে, যে তুই কত বড় চাস, তুই কি ছোট চাস নাকি তুই খুব বড় চাস নাকি তুই মাঝার আকারে একটা ডাইমেনশন চাস, মানে যে ডায়াগ্রামটাকে তুই চাইছিস তার ডাইমেনশন দিয়েছি। তারপরে দেখ, আমি এক্স অ্যাক্সিস কে প্রথমে লিখেছি, ভালো করে দেখ, কমন সিনট্যাক্সটাকে সবাই মন দিয়ে দেখ, আমি বারবার বলছি কমন সিনট্যাক্সটাই কি ছিল, কমন সিনট্যাক্সটাই ছিল হচ্ছে plt.plot x, y, তার মানে প্রথমে এক্স অ্যাক্সিস এর নাম দাও, তারপরে ওয়াই অ্যাক্সিস এর নাম দাও। প্রথমে এক্স অ্যাক্সিস এর নাম দাও, এটা হচ্ছে কমন সিনট্যাক্স, মানে এটা হচ্ছে প্রোফর্মা, এই প্রোফর্মার উপর পাইথনের কোডটা লিখতে হয়। তাহলে plt.plot তার মানে এক্স অ্যাক্সিস এর প্রথমে নাম দাও, তারপরে কমা দিয়ে ওয়াই অ্যাক্সিস এর নাম দাও। আমরা সেটাই করব, দেখা যাক। আমি কি করলাম, আমি এখানে সোজা গিয়ে দেখলাম যে আমার কাছে plt.plot বলে প্রথমে এক্স অ্যাক্সিসে কাকে দেওয়া আছে, দেখ তো ভালো করে, এক্স অ্যাক্সিসে দেওয়া আছে হচ্ছে স্টুডেন্ট আইডি কে, এক্স অ্যাক্সিসে দেওয়া আছে হচ্ছে স্টুডেন্ট আইডি কে। ঠিক আছে, এক্স অ্যাক্সিসে কাকে দেওয়া আছে, এক্স অ্যাক্সিসে দেওয়া আছে স্টুডেন্ট আইডি কে। তাহলে স্টুডেন্ট আইডিটা কি, স্টুডেন্ট আইডিটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, তাই জন্য আমরা লিখি plt.plot x, y, মানে ফার্স্ট গিভ দ্য এক্স অ্যাক্সিস দেন গিভ দ্য ওয়াই অ্যাক্সিস। তাহলে আমি প্রথমে এক্স অ্যাক্সিস কে দিয়ে দিলাম, কমা দিলাম, ওয়াই অ্যাক্সিস দিলাম। তোরা বলতে পারবি কেন আমি ডিএফ লিখছি প্রত্যেকবার, কেন লিখছি? তার কারণ হচ্ছে আমার যে ডেটা ফ্রেমটা আছে তার নামই তো ডেটা ডিএফ, তা ও স্টুডেন্ট আইডি মানে কিন্তু আমি যদি এখানে ডিএফ না লিখি তাহলে পাইথন আমাকে এরর দেখিয়ে দেবে। কেন এরর দেখাবে জানিস? বিকজ আমাকে পাইথন বলবে আই ক্যানট রিকগনাইজ স্টুডেন্ট আইডি, আই ক্যানট রিকগনাইজ মার্কস। কারণ কি পাইথন তো সত্যি জানে না যে স্টুডেন্ট আইডি কি, মার্কস কি, এটা তো জানে না। আমি যদি ওকে বলে দিই যে ডিএফ এর মধ্যে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে বলে দিই যে স্টুডেন্ট আইডি এটা, মার্কস এটা, তখন ও রেকগনাইজ করতে পারবে আচ্ছা ডিএফ মানে হচ্ছে যেই ডেটা ফ্রেমটাকে আমাকে কল করা হয়েছে, যেই ডেটা ফ্রেমটার উপর আমি কাজ করছি সেই ডেটা ফ্রেমটাকে নিয়ে, তাই তার মধ্যে স্টুডেন্ট আইডি আর তার মধ্যে মার্কস। আমি এক্ষুনি যদি ডিএফ লেখাগুলোকে সরিয়ে দিই, দিয়ে আমি কোডটাকে রান করি, আমাকে বলবে আই ক্যানট রেকগনাইজ স্টুডেন্ট আইডি, আই ক্যানট রেকগনাইজ মার্কস, মানে এটা আনরেকগনাইজড হয়ে যাবে। তবে স্টুডেন্ট আইডি কেউ চিনি না, মার্কস কেউ চিনি না, তবে স্টুডেন্ট আইডি মার্কস কোনোটাকেই যখন চিনি না, তার মানে কি আমাকে তাহলে বলতে হবে যে তুমি যে ডেটা ফ্রেমটাকে ব্যবহার করছিলে সেই ডেটা ফ্রেমের মধ্যে স্টুডেন্ট আইডি বলে একটা বিষয় আছে, সেটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, আর সেই ডেটা ফ্রেমের মধ্যে তোমার কাছে একটা মার্কস বলে একটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, প্রত্যেকটা গ্রাফের একটা টাইটেল হয়, আমরা তো লিখি গ্রাফের তলায় তো টাইটেল লিখি, একটা গ্রাফ এঁকে তার তলায় এটা ভার্সেস এটা বা এরকম সামথিং তো কিছু লিখি। তাহলে টাইটেলে আমরা কি দিলাম, আমরা দিলাম হচ্ছে স্টুডেন্ট মার্কস, মানে আমাদের যে গ্রাফের টাইটেলটা হবে সেটা হবে স্টুডেন্ট মার্কস। এক্স অ্যাক্সিসের একটা, এই যে এক্স অ্যাক্সিসের একটা লেভেল থাকে, ওয়াই অ্যাক্সিসের একটা লেভেল থাকে। তো এক্স অ্যাক্সিসের দিকে আমরা কি লিখবো, এক্স অ্যাক্সিসে কি লেখা থাকবে, এক্স অ্যাক্সিসের দিকে আমরা কি মাপছি, স্টুডেন্ট আইডি মাপছি, তাই জন্য দেখ আমরা কি লিখেছি, এক্স অ্যাক্সিসের দিকে আমরা লিখেছি হচ্ছে এক্স অ্যাক্সিস এক্স লেভেল, পিএলটি এক্স লেভেল, এটা লিখেছি স্টুডেন্ট আইডি, মানে এক্স অ্যাক্সিসের দিকে তুই যেটা মাপবি সেটার নাম তার তলায় লেখা থাকবে, স্টুডেন্ট আইডি লেখা থাকবে। ওয়াই অ্যাক্সিসের একটা লেভেল থাকে, ওয়াই লেভেল, এটাকে আমার ওয়াই এর দিকে কি লেখা থাকবে, ওয়াই এর দিকে আমি কি মাপছি, আমি মাপছি মার্কস। তাহলে আমরা লিখি তো গ্রাফ আঁকার সময় ওপরে মার্কস, এদিকে স্টুডেন্ট আইডি, তাহলে ওয়াই লেভেলটাকে আমি দিলাম হচ্ছে মার্কস। তাহলে আমার ওয়াই লেভেল মানে আমার ওয়াই এর দিকে যে লেখাটা থাকবে সেটার জন্য মার্কস। ঠিক আছে, এটাকে না দিলেও দিতে পারিস এক্স টিক্স রোটেশন 90, এটা মানে হচ্ছে তোর যে মানে যখন ধর কোনো ডেটাগুলোকে প্লট করছিস,
প্লট করছিস। এবার যখন আলটিমেটলি তোর কিছু হবে, মানে তুই যখন ঘুরবে ডেটা সেটটা, তখন কত অ্যাঙ্গেলে ঘুরবে সেটাকে তুই রোটেশন করে দিয়েছিস 90, এটা না দিলেও চলবে। তো দিস ইজ নট ইম্পর্টেন্ট ফর মি, এটা আমার কাছে একদম ইম্পর্টেন্ট না, এই দুটো লাইন আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। আমি মেনলি পাইথনকে এই কটা লাইন আমার কাছে ইম্পর্টেন্ট। আমি কি শিখলাম? আমি প্রথমে পিএলটি মানে matplotlib.pyplot বলে লাইব্রেরিটাকে শিখলাম। সেই লাইব্রেরিটাকে আমি ফিগার সাইজকে ওকে প্রথমে ডিফাইন করে দিলাম যে তোমার একটা ডাইমেনশন আছে, তুমি বিশাল বড় ফিগার দিয়ে দেবে না, আবার খুব ছোট ফিগার দেবে না। আমি তারপরে ওকে বললাম তুমি প্লট করো, এক্স অ্যাক্সিসে স্টুডেন্ট আইডি রাখো আর ওয়াই অ্যাক্সিসে মার্কস রাখো। এবং আমি ওকে বলে দিলাম স্টুডেন্ট আইডি আর মার্কসটা কিন্তু স্টুডেন্ট ডেটা সেটের ডিএফ বলে যে ডেটা সেটটাকে আমি কল করেছি সেই ডেটা সেটের মধ্যেই আছে, নাহলে বুঝতে পারবে না, আনরেকগনাইজড হয়ে যাবে। plt.title, তাহলে আমি টাইটেলটায় কি দিলাম, এক্স অ্যাক্সিসের টাইটেল দিয়ে দিলাম হচ্ছে আমার স্টুডেন্ট মার্কস, এই সরি আমার যে গ্রাফের টাইটেল, সরি plt.title মানে যে গ্রাফের টাইটেল, গ্রাফের টাইটেলটা কি দিলাম, আমার তো গ্রাফের একটা টাইটেল থাকে, আমি গ্রাফের টাইটেলটা দিলাম এটা কিসের গ্রাফ আঁকছি, স্টুডেন্টের মার্কসের গ্রাফ আঁকছি। তারপরে এক্স অ্যাক্সিসের একটা টাইটেল দিলাম এক্স লেভেল, আর ওয়াই অ্যাক্সিসের একটা টাইটেল দিলাম ওয়াই লেভেল, ঠিক আছে। দিয়ে আমি একটা আলটিমেটলি এবার আমি দেখবো যে এটাতে যদি আমি করি তাহলে আমার কেমন পাইথন আমাকে কেমন ইয়ে করে, ঠিক আছে। আমি এই কটা কিন্তু দিয়ে দিয়েছি, ঠিক আছে। কিন্তু এইটা দেওয়ার পর একটা ইম্পর্টেন্ট কমেন্ট, সেটা হচ্ছে এখনকার দিনে না দিলেও হয়, এখন এতটাই আপগ্রেডেড হয়ে গেছে পাইথনতে, না দিলেও হয়, কিন্তু আগে দিতেই হতো। সেটা হচ্ছে তুই তো এত কিছু লিখলি, পাইথনকে সব বুঝিয়ে দিলি যে এটা করো ভাই, ওটা করো ভাই, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং বুঝিয়ে দিলি, কিন্তু তুই একটা জিনিসই তো পাইথনকে বললি না, সেটা হচ্ছে গ্রাফটা করে আমাকে দেখাও, গ্রাফটা যে বানাবে সেই গ্রাফটা আমাকে এখানে শো করো, আমাকে আলটিমেটলি দেখাও। তার জন্য যে কমেন্টটা আমরা লিখি সেটাকে বলে plt.show। কেন? প্রত্যেকটা জায়গায় যখনই আমরা কোনো ছবি বা ভিজুয়ালাইজেশনের কাজ করছি, প্রত্যেকটা জায়গায় পিএলটি লিখছি। তার কারণ কি, আমরা এই ছবি বা ভিজুয়ালাইজেশনের জন্য যেই লাইব্রেরিটাকে ব্যবহার করছি সেই লাইব্রেরিটার নামই হচ্ছে matplotlib.pyplot। আর এই matplotlib.pyplot কে আমি কি করেছি, এই matplotlib.pyplot কে আমি আলটিমেটলি একদম ছোট্ট করে কল করেছি, ইন দ্য সেন্স এই matplotlib.pyplot কে আমি কল করে নিয়েছি হচ্ছে পিএলটির নামে। তা প্রত্যেকটা জায়গায় যখন আমি কোনো ভিজুয়ালাইজেশনের জন্য কাজ করছি আমি পিএলটিটাকে ব্যবহার করছি, ঠিক আছে। তাহলে লাস্টের কমেন্টটা কি লিখলাম, পাইথনকে বললাম আমাকে শো করো, তুমি এই যে এই ইনফরমেশন গুলো নিয়ে যেটা বানাবে তুমি আমাকে এটা শো করো। তাই যেই শো করতে বলবো, দেখা যাক এই কমেন্টটাকে চালাই পুরো, এটাকে আমি কমপ্লিট চালাই, রান করি, রান অল সেলস, দেখ আমার কাছে চলে এসছে, এটা আমার কাছে স্টুডেন্ট মার্কস, ঠিক আছে। এবার এই ইন্টারেস্টিং ব্যাপারটা দেখাবো কিরম ভাবে এসছে। দেখ ভালো করে এক্সেল এর সাথে কানেক্ট করে দেখ বিষয়টা, যখন যেটা শিখছিস একদম ভেতর অব্দি শেখ, মানে একদম কেন হয়, কেন এরকম এলো। একটা লাইন গ্রাফ আঁকতে বলেছি, আহা এক্সেল খুললাম, দাঁড়া, স্টুডেন্টস ডেটা সেটটার নাম কি ছিল, স্টুডেন্টস, ঠিক আছে, স্টুডেন্টস এক্সেল ফাইল, এই তো, দাঁড়া খুলে দেখাচ্ছি যে কেন আমার কাছে এই রকম এলো। তোরা দেখতে পাচ্ছিস তো, কেন একবার উপরে উঠছে একবার নিচে নামছে, আবার উপরে উঠছে আবার নিচে নামছে, কেন এরকম কেন এলো। আমি যা বলেছিলাম তাই এসছে। আমি টাইটেলে দিতে বলেছিলাম স্টুডেন্ট মার্কস দাও, স্টুডেন্ট মার্কসই দিয়েছে। আমি এক্স লেভেলে দিতে ওয়াই লেভেলে দিতে বলেছিলাম মার্কস দাও, তাই দিয়েছে। আমি ওয়াই এক্স এ দিতে পেরেছিলাম স্টুডেন্ট আইডি দাও, তাই দিয়েছে, ঠিক আছে, কোনোটা ইয়ে করেনি। কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে আমার এরকম কেন এলো, লাইন প্লটটা এরকম উপরে উঠছে নিচে নামছে, উপরে উঠছে নিচে নামছে, এরকম হার্টবিটের মতন কেন। তার কিন্তু একটা যুক্তি আছে, যুক্তিটা দেখাচ্ছি। তোদের যে স্টুডেন্ট বলে ডেটা সেটটা দিয়েছি সেই ডেটা সেটটা একবার খুলে দেখ, ভালো করে দেখ। প্রথম স্টুডেন্টের মার্কস দেখ 48, সেকেন্ড স্টুডেন্টের 52, থার্ড স্টুডেন্টের 58, ফোর্থ 61, ফিফথের 66, 6 নম্বর স্টুডেন্টের 70, 7 নম্বর স্টুডেন্টের 74। তাহলে আমাকে একটা কথা বলতো, প্রথম 7 জনের যে মার্কস কি হচ্ছে সেটা আপওয়ার্ড রাইজিং না ডাউনওয়ার্ড স্লোপিং, মানে নিচের দিকে নেমে যাচ্ছে না আপওয়ার্ড রাইজিং, এটা আপওয়ার্ড রাইজিং। 48 থেকে 52 বেশি, 52 এর থেকে 58 বেশি, 58 এর থেকে 61, 61 থেকে 66, এরকম করে করে বেশি। কিন্তু 7 থেকে তুই যখন 8 এ জাম্প করছিস মার্কসটা কি ফল করছে না ফল করছে না? 7 থেকে যেই 8 এ জাম্প করছি 74 থেকে কিন্তু তার মার্কসটা হয়ে যাচ্ছে 50। এবার আমি এটাকে কানেক্ট করে দেখি আমার এটার সাথে, ভালো করে দেখি। আমার 7খানা স্টুডেন্ট, তাহলে প্রথম স্টুডেন্ট 1 2 3 4 5 6 7, তার মানে প্রথম 7খানা স্টুডেন্টের মার্কসটা কিন্তু বাড়ছিল। তারপরে হঠাৎ করে দেখ 8 নম্বর স্টুডেন্টের মার্কসটা একটু দেখতো, 8 নম্বর স্টুডেন্টের মার্কসটা কত,
50, মানে হঠাৎ করে পড়ে গেছে, একদম মাটিতে পড়ে গেছে। তাহলে 8 নম্বর স্টুডেন্টের মার্কসটা দেখ, একদম 7 নম্বর থেকে পড়ে 8 নম্বর স্টুডেন্টের মার্কসটা কিন্তু 50তেই টাচ করে গেছে। তাহলে ম্যাটপ্লটলিব কি করলো, ও প্রত্যেকটা স্টুডেন্টের আইডি কে, যেরকম আমরা ছোটবেলায় একদম 9-10 জিওগ্রাফিতে একটা গ্রাফ পেপার দিয়ে দিত, যেরকম আমরা আঁকতাম, যে ধরে 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 মার্কসের সাথে করতাম। তাহলে ম্যাটপ্লটলিব কি করছে, প্রত্যেকটা স্টুডেন্টের যে মার্কসের জন্য একটা করে স্ক্যাটার প্লটের মতন ছোট ছোট বিন্দু তৈরি করছে, এবং কি করছে, প্রত্যেকটা লাইনকে একে অপরের সাথে জুড়ে দিচ্ছে, দিয়ে জুড়ে যেটাকে পাচ্ছে সেটাকে বলে দিচ্ছে হচ্ছে আলটিমেটলি আমার লাইন প্লট, সেটাকে আমার লাইন প্লট করে দিচ্ছে। তার মানে 7খানা, প্রথম 7 জনের জন্য তো বাড়ছিল, বাড়তে বাড়তে 8 নম্বর স্টুডেন্ট আবার হঠাৎ করে 50-এ নেমে গেছে। তাহলে আমি প্রথম 7 জনের জন্য বাড়লো, বেড়ে হঠাৎ করে কি হলো, আমার 8 নম্বরের জন্য একদম নিচে নেমে গেল। তাহলে এটা হচ্ছে আমার কাছে সেই লাইন প্লট। এবার তুই যদি প্রত্যেকটা স্টুডেন্টকে এরকম করে করে দেখিস, এই 7, 8 প্রত্যেকের জন্য একবার করে দেখিস, যে আমার কাছে যে প্রত্যেকটা স্টুডেন্ট আছে সেইগুলোর জন্য দেখিস, আর 9, 10, আবার দেখ 9 থেকে বাড়ছে 54, 59, 63, 67, 71, 76, আবার ফল করছে 15 নম্বরে, আবার ফল করছে 15 নম্বরে। তাহলে আবার 8, 9, 10, 11, 12, 13, 14 আবার 15 নম্বরে গিয়ে ফল করে যাচ্ছে। তাহলে ফল কিন্তু করছেই, তাহলে ফল কিন্তু করছে। তার মানে আমার কাছে স্টুডেন্টের যে প্লট গুলোকে ধরে 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 ম্যাটপ্লটলিব কি করলো, ম্যাটপ্লটলিব কিন্তু সেটাকে একটা ইয়ে করে দিল, মানে সেটাকে আলটিমেটলি একটা ইয়ে করে দিল। ঠিক আছে, এবার আমাকে একটা কথা বল, এবার হোয়াট ইজ দ্য বিউটি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ম্যাটপ্লটলিব এন্ড সিবন? তোদের কি মনে হয় এই ডেটা সেটটা দেখে, যে মার্কসটা কি স্টুডেন্টের আপওয়ার্ড রাইজিং, নাকি আলটিমেটলি এরকম জিগজ্যাগ, মানে আলটিমেটলি এরকম হার্টবিটের মতো? অল ওভার আমি যদি তোকে একটা অ্যাভারেজ চাই, অল ওভার যদি তোকে জিজ্ঞেস করি যে তোদের মার্কসটা কি মনে হয়, আপওয়ার্ড রাইজিং নাকি আলটিমেটলি এটা এরকম হার্টবিটের মতো? অল ওভার মানে অন অ্যান অ্যাভারেজ, স্টুডেন্টের আইডি যত বাড়ছে মার্কসটা কি হচ্ছে, মানে স্টুডেন্ট আইডি যত আমি 1 থেকে 100-র দিকে যাচ্ছি, মার্কসটা কিরকম ভাবে যাচ্ছে? তুই যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখিস, অন অ্যান অ্যাভারেজ তোর কি হবে? অন অ্যান অ্যাভারেজ যদি কনসিডার করিস, ডেটা সেটটাকে ভালো করে দেখ, অসুবিধা নেই, লাইন প্লটটাকে ভালো করে দেখ, এবং আমাকে যুক্তি দিয়ে বল যে অন অ্যান অ্যাভারেজ কি হবে। মানে আমি যদি অন অ্যান অ্যাভারেজ দেখতে চাই, তাহলে সেটা কিরকম দেখতে হবে, মানে সেটা কি একটা ট্রেন্ড আছে, একটা পজিটিভ ট্রেন্ড আছে, না নেগেটিভ ট্রেন্ড আছে, না সত্যি এরকমই এই জিগজ্যাগ এরকম দেখতে, কিরকম ট্রেন্ডটা কেমন, যত আমি 1 থেকে 100-র দিকে যাচ্ছি, মানে স্টুডেন্টের যত আমি পর 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 যাচ্ছি, কিরকম ট্রেন্ডটা কেমন, কিরকম হতে পারে, ভেবে চিন্তে যুক্তি দিয়ে বল। খুব সহজ, এতে কঠিন কিছু নেই বলার মতো, দেখেই বলা যাচ্ছে। দেখ যে ম্যাক্সিমাম ডেটা পয়েন্টস আপওয়ার্ড রাইজিং নাকি ম্যাক্সিমাম ডেটা পয়েন্টস ডাউনওয়ার্ড ফলিং, সেটা দেখলেই তো বুঝতে পারবি, একটা অ্যাভারেজ তোর মাথায় চলে আসবে। তোর কাছে যদি 100 জন থাকে, 100 জনের মধ্যে যদি তোর ম্যাক্সিমাম ডেটা পয়েন্টস আপওয়ার্ড রাইজিং হয়, মানে যত তুই এগোচ্ছিস, তাহলে তুই তো একটা অ্যাভারেজ ধরে বলতে পারবি যে হ্যাঁ আমার কাছে ট্রেন্ডটা কেমন, কি হতে পারে, আপওয়ার্ড রাইজিং এর কেন কেন তার কারণ কি? মানে ডাউন, মানে যখন আমরা ডাউনওয়ার্ড স্লোপিং হচ্ছে তখন তো মানে হঠাৎ করে একটার হচ্ছে, আবার তো আপওয়ার্ড হ্যাঁ রাইজিং কার্ভ হ্যাঁ, হচ্ছে। তার মানে হচ্ছে আমার কাছে যে ডাউনওয়ার্ড যে পয়েন্টগুলো ফল করছে, খুব কম মানুষের আছে, তাই তো? খুব কম মানুষের আছে, কতগুলো গোনাতে পারবি, কতগুলো গুনতে পারবি? পারবি কিন্তু, এই 1, এই 2, এই 3, এই 4, এই 5, এই 15 বোধহয়। মানে এরকম। তাহলে 100টা ডেটা পয়েন্টস এর মধ্যে ম্যাক্সিমামটাই কি, ম্যাক্সিমামটাই আমার আপওয়ার্ড কি হচ্ছে, একটা ট্রেন্ড আছে। এবার এই প্লটটাকেই যদি আমি সি1 দিয়ে করি, এই প্লটটাকেই যদি আমি সি1 দিয়ে করি, তখন কিরকম ভাবে দেখবো? এই প্লটটাকেই যদি আমি সি1 দিয়ে করি, তখন আমি দেখবো যে কি ম্যাটপ্লটলিবের মতনই দেখায়, নাকি ও একটুখানি অন্য কোনো পদ্ধতিতে দেখায়। এটাকেই যদি আমি সি1 দিয়ে করি, তখন আমি দেখবো। ঠিক আছে, তার আগে আর 2-3টে জিনিস করি, একটা বার চার্ট করা যাক। বার চার্টেরও ঠিক সেম সিনট্যাক্স, প্রথমে পিএলটি, যেহেতু ম্যাটপ্লটলিব.পাইপ্লট ব্যবহার করছিস, বার ব্যবহার করবি, এক্স ওয়াই, আলটিমেটলি এক্স আর ওয়াই দিয়ে তোর আলটিমেটলি করবি। এবার বার প্লটটা আমি কি করব, দেখ ভালো করে দেখে নি একবার। প্রথমে আমি, দাঁড়া বার প্লটের এটাকে কপি করে তারপর তোদেরকে বলছি কিরকম। প্রথমে আমি কি করব, প্রথমে আমি লিখলাম টপ 10। টপ 10 কে আমি কিরকম ভাবে ডিফাইন করছি, আমার যে ডেটা ফ্রেমটা আছে তার
প্রথম 10টা রোকে নিয়ে আমি একটা বার প্লট করব। তাই জন্য দেখ লিখেছি টপ 10 ইকুয়ালস টু ডিএফ ডট হেড ব্র্যাকেটের মধ্যে 10। ডিএফ ডট হেডটা কি কাজে লাগছিল? ডিএফ ডট হেডটা কাজে লাগছিল হচ্ছে আমার প্রথম 5খানা রোকে দেখার জন্য। তা আমি কি করলাম, আমি চাইছি 10খানা রোকে নিয়ে করব। আমি চাইছি 10খানা রোকে নিয়ে করব, 10খানা, প্রথম 10টা রোকে নিয়ে করব। তা প্রথম 10টা রোকে নিয়ে যদি আমি করি তাহলে আমার কাছে টপ 10 বলে আমি প্রথমে ডিফাইন করলাম। আমি ডিফাইন করলাম যে আমার যে ডেটা ফ্রেমের প্রথম 10টা রো আছে তাকে নিয়ে আমি একটা বার প্লট করতে চাই, তাই জন্য টপ 10 লিখে দিলাম। ঠিক আছে, এইবারে আমি কি করলাম, পিএলটি ডট ফিগার, যেটা আগেও ব্যবহার করেছিলিস। পিএলটি ডট ফিগারের কাজ কি, যে আমার ফিগারটা কত বড় হবে, ডাইমেনশনটা কেমন হবে লিখলাম, লেন্থ আর ব্রেডথটা দিলাম। পিএলটি ডট বার, আমি কি করতে চাই, আমি তো এখানে বার গ্রাফ করতে চাই, তাহলে আমি যদি বার গ্রাফ করতে চাই, বার গ্রাফের সিনট্যাক্সটা কি, পিএলটি ডট বার, মানে বার গ্রাফ করতে চাইছি, ম্যাটপ্লটলিবকে কল করছি আগে যে তুমি তোমার লাইব্রেরিটাকে ব্যবহার করে আমি একটা বার গ্রাফ করব, তাই জন্য পিএলটি ডট বার দিয়ে ব্র্যাকেটের মধ্যে এক্স কমা ওয়াই। কেন এক্স কমা ওয়াই? বিকজ ফার্স্ট এক্স অ্যাক্সিস আছে, তারপরে ওয়াই অ্যাক্সিস আছে। ঠিক আছে, হলো, তাহলে তাই করা যাক। তাহলে পিএলটি ডট বার করে আমি কার ওপর করতে চাই, আমি এই টপ 10 স্টুডেন্টস এর ওপর করতে চাই, তাই জন্য দেখ লিখলাম যে আগের বার কার ওপর লিখেছিলাম, ক্যান ইউ মেক দ্য ডিফারেন্স, কেন আগের বার ডিএফ লিখেছিলাম আর কেন এবারে টপ 10 লিখলাম, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, ক্যান ইউ আইডেন্টিফাই, তোরা কেউ বলতে পারবি? আগের বারে ডিএফ লিখলাম যখন লাইন প্লটটা করতে চাইলাম, আর এবারে টপ 10 লিখলাম কেন? এবারেও তো ডিএফ এর ওপরই করছি, এবারেও তো আমি ওই ডেটা ফ্রেমের ওপরই করছি, কিন্তু টপ 10 কেন লিখলাম? আগের বার ডিএফ লিখেছিলাম, এবারে টপ 10 কেন লিখলাম? বলতে পারবি কেউ? ভালো করে দেখ, আগের বারও তো ডিএফ এর ডেটা সেটটা নিয়েই কাজ করেছিলাম, এবারও ডিএফ এর ডেটা সেটটাকে নিয়ে কাজ করছি, কিন্তু আগের বার যখন আমি ওই লাইন প্লটটা করেছিলাম তখন আমি পিএলটি ডট প্লট দিয়ে আমি ওটাকে ডিএফ দিয়ে করেছিলাম, ডিএফ স্টুডেন্ট আইডি আর মার্কস, কিন্তু এবারে কেন টপ 10 লিখলাম? খুব ইজি, খুব ইজি চিন্তা করা, ভাব, খুব কারণ কঠিন টপ কিছু না। 10 মানে 10টা বারই আমি চাইছি এরকম টপ 10 এ। আর আগেরটায় পুরো ডেটাটা কিন্তু ছিল। এবারে 10টা নিয়ে, কিন্তু আমি তাহলে টপ 10 লিখলেই কি এটা টপ 10 নিয়ে নেবে? আমি যদি টপ 10 লিখি তাহলেই কি পাইথন বুঝে যাবে যে আমি 10টা নিয়ে করতে চাইছি? ভালো করে প্রথম লাইনটা দেখ, একদম ফার্স্ট লাইনটা কোডের প্রথম ডিফাইন লাইন, করা আছে তো। হ্যাঁ ডিফাইন করা আছে, মানে আমি আগে থেকে পাইথনকে বলে দিয়েছি যে আমার যে ডেটা সেটটা আছে তার প্রথম 10টা রোকে নিয়ে তুমি একটা নতুন জিনিস তোমাকে নাম দিলাম, তার নাম দিলাম কি টপ 10। আমি পাইথনকে অলরেডি বলে দিয়েছি যে আমার কাছে একটা নতুন জিনিস আছে, সেই নতুন জিনিসটা আমার কাছে হেডের, তারপর টপ 10 আমার কাছে, তাহলে আমি তখন একটা নতুন নাম দিলাম। যে তুমি কি করবে, আমি তাহলে যখন এবার পাইথনকে আমার কাজ করাবো তখন আমি টপ 10 কে দিয়ে কাজ করাবো, কেন? বিকজ আমি পাইথনকে অলরেডি ডিফাইন করে দিয়েছি যে আমার যে ডিএফ ডট হেড, এটা মানে কি, তোমার যে হেডিং গুলো আছে, রো গুলো আছে, তার প্রথম 10টাকে তুমি টপ 10 হিসাবে কনসিডার করো। তা প্রথম 10টাকে তুমি যদি টপ 10 হিসাবে কনসিডার করো, তাহলে তুমি যখন এটাও বানাবে, এই বারগ্রাফটাও বানাবে, তখনও তুমি টপ 10 মানে প্রথম 10টাকে নিয়েই কিন্তু আলটিমেটলি করবে। ঠিক আছে, তাই ডিফাইন করে দিচ্ছি, হলো। তবে টাইটেলে দেবো, টাইটেল কি দেবো, মার্কস অফ দ্য ফার্স্ট 10 স্টুডেন্ট, আমি টাইটেল একটা দিয়েছি। একটা এক্স লেভেল, এক্স লেভেল মানে কি, এই যে এই লেভেলটাকে বলছে এক্স লেভেল, এই যে এই লেভেলটাকে বলছে এক্স লেভেল, আর এটাকে বলছে ওয়াই লেভেল। তাহলে আমার কাছে একটা এক্স লেভেল আর ওয়াই লেভেলও দিয়ে দিই, এক্স লেভেল আর ওয়াই লেভেল। এক্স লেভেলটা দিয়ে দিচ্ছি হচ্ছে স্টুডেন্টস, ওয়াই লেভেলটা দিয়ে দিচ্ছি হচ্ছে মার্কস, আর লাস্ট কমেন্টটা হচ্ছে পিএলটি ডট শো, মানে আমি আলটিমেটলি ওকে বলে দিচ্ছি যে তুমি আমাকে একটা এরকম তৈরি করে বানিয়ে দেখাও। দেখা যাক কমেন্টটা ইউজ করে, কমেন্টটাকে চালিয়ে দেখি, রান অল সেলস, এই দেখ আমার কাছে চলে এসছে প্রথম 10টা স্টুডেন্টের, মানে স্টুডেন্ট আইডি 1 তার মার্কস, স্টুডেন্ট আইডি 2 তার মার্কস, স্টুডেন্ট আইডি 3 তার মার্কস, স্টুডেন্ট আইডি 4 তার মার্কস, এরকম করে করে প্রথম 10টা স্টুডেন্টের কিন্তু আলটিমেটলি দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটাকে যদি আমি একটু করে দেখি তো 15, এটাকে আমি 15 করে দেখি। ঠিক আছে, এটাকে আমি 15 করে দেখি, শুধু কোডগুলো কোথায় কোথায় চেঞ্জ করব, হেডের এখানে 15টাকে চেঞ্জ করে দিলাম যে আমার 15টা লাগবে, টপ 10 এখানে টপ 15, এখানেও টপ 15। ঠিক আছে, মার্কস অফ ফার্স্ট 15 স্টুডেন্টস, এটাকে যদি রান করি তাহলে কি হয় দেখি, রান অল সেলস, তাহলে আমাকে পরপর 15টা ছেলে মেয়ে দিয়ে দিচ্ছে। তাহলে পরপর পরপর আমার কাছে
15টা ছেলে মেয়ের তার মানে দিয়ে দিচ্ছে। তাহলে দিস ইজ হোয়াট উই ক্যান ডু আ বার প্লট ইন পাইথন। আমরা একটা বার প্লটও কিন্তু করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে কিন্তু বিষয় হলো। আচ্ছা, এইবার বিষয়টা হচ্ছে যে তোদের এবার একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা কি? তোরা একটা হিস্টোগ্রাম, আমি সব দিয়ে দিয়েছি, তোরা একটা হিস্টোগ্রাম তৈরি করবি। ঠিক আছে, হিস্টোগ্রামের আমি কোডটা বুঝিয়ে দিচ্ছি। ফার্স্টের লাইনটা কি বোঝাচ্ছে? পিএলটি ডট ফিগার, ফিগার সাইজ তুই কতটা লেন্থ ব্রেডের মধ্যে করতে চাইছিস। তারপরেরটা কি বোঝাতে চাইছে? আমাদের হিস্টোগ্রামের সিনট্যাক্স কি? পিএলটি ডট হিস্ট। ঠিক আছে, হিস্টোগ্রামের সিনট্যাক্স, কমন সিনট্যাক্স হচ্ছে পিএলটি ডট হিস্ট। কার হিস্টোগ্রাম করতে চাইছি? মার্কসের হিস্টোগ্রাম করতে চাইছি তোদের। তোরা যে মার্কস আছে তোদের, যে মার্কসের হিস্টোগ্রাম করতে চাইছি। ঠিক আছে, আর কি? বিনস। তোরা কি বিনসের ব্যাপারে কারোর আইডিয়া আছে? বিনসটা কি জিনিস? বিনস মানে জানিস তোরা? হিস্টোগ্রামে বিনস কাকে বলে জানা তো উচিত। বিনস কাকে বলে? বিনস কাকে বলে একটা হিস্টোগ্রামে? বিনস জানিস না? যখন আমরা একটা হিস্টোগ্রাম আঁকি, নিচের বিনস এরিয়াটাকে এরিয়াটা মানে কতগুলো ওই ইয়ে থাকবে, মানে কতটা ইয়ে হবে, মানে বিনের আমার চৌড়াটা কতটা হবে। ঠিক। এজ কালার, তুই কালার দিতেও পারিস, এখানে আমি ব্ল্যাক দিয়েছি, তোরা যা ইচ্ছা দিতে পারিস। আমার হিস্টোগ্রামে কি? পিএলটি ডট টাইটেল। টাইটেলটা কি থাকবে? আমার হিস্টোগ্রামের মাথায় কি লেখা থাকবে? এরকম হিস্টোগ্রামটা যে আঁকা থাকবে তার উপরে লেখা থাকবে ডিস্ট্রিবিউশন অফ মার্কস। তার উপরে লেখা থাকবে ডিস্ট্রিবিউশন অফ মার্কস। এক্স লেভেলে কি থাকবে? এখানে লেখা থাকবে মার্কস। আর এখানে কি লেখা থাকবে? ওয়াই লেভেলে লেখা থাকবে ফ্রিকোয়েন্সি। তারপরে জাস্ট পিএলটি ডট শো দিয়ে করে দেখাবি। এটা আমাকে নেক্সট ক্লাসের আগে এটা আমার চাই। নেক্সট ক্লাসের আগে আমার খুব ইমিডিয়েটলি চাই। সবাই মিলে করে দেখাবি। সবাই বিভিন্ন রকম দিয়ে করবি, কেউ ব্ল্যাক দিবি, কেউ হয়তো ব্লু দিবি, কেউ বিভিন্ন রকম দিয়ে কাজ করবি। আর একটা করবি স্ক্যাটার প্লট। স্ক্যাটার প্লট কি? আমি যদি এই ডেটা সেটটাকে ভালো করে দেখি, আমার কাছে একটা স্ক্যাটার প্লট করতে পারি, সেটা হচ্ছে যে আওয়ার্সের সাথে, স্টাডি আওয়ার্সের সাথে মার্কসের কেমন স্ক্যাটার প্লটটা আছে। স্ক্যাটার প্লট মানে একটা স্ক্যাটার প্লট করে দেখাই। স্ক্যাটার প্লট তোরা কেউ করেছিস আগে কোনো দিন? স্ক্যাটার প্লট কি করেছিস কখনো? মানে কেউ এখানে কিছু করেছিস স্ক্যাটার প্লট আগে, না করিসনি কোনোদিন? স্ক্যাটার প্লট কি জানিস? হোয়াট ইজ আ স্ক্যাটার প্লট? হ্যাঁ করেছি, করেছিস? স্ক্যাটার প্লট কি জিনিস? শুধু পয়েন্ট গুলো থাকবে, মানে কোনো লাইন ড্র হবে না। স্ক্যাটার প্লট মানেটা কি? মানে ওই যে পয়েন্ট গুলো সেগুলো স্ক্যাটার্ড হয়ে থাকবে, মানে যেটা পয়েন্ট যেগুলো আছে সেগুলোই তোমরা প্লট করব, মানে শুধু আমরা লাইনটা যোগ করব না গ্রাফে। লাইনটা যোগ করবো না, অ্যাজ সিম্পল অ্যাজ আ লাইন প্লট। বাট যে লাইন প্লটে যেই প্লটগুলো পেয়েছিলাম সেগুলোকে ধরে 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 করবো। ঠিক আছে, তাহলে এই স্ক্যাটার প্লটটাকে যদি আমরা কি করেছি, প্রথমে স্ক্যাটার প্লটের ক্ষেত্রেও সেম করেছি। দেখ, স্ক্যাটার প্লটের ক্ষেত্রেও প্রথমে ফিগারের সাইজ দিয়েছি, স্ক্যাটার দিয়েছি। স্ক্যাটার, পিএলটি ডট স্ক্যাটার কি? এটার স্ক্যাটার প্লটের সিনট্যাক্স পিএলটি ডট স্ক্যাটার। প্রথমে এক্স এর এক্স ভেরিয়েবলটাকে দিতে হয়, তারপরে ওয়াই ভেরিয়েবলটাকে দিতে হয়। তাহলে পিএলটি ডট স্ক্যাটার। ঠিক আছে, তারপরে আমি প্রথমে এক্স ভেরিয়েবলটাকে দিয়েছি স্টাডি আওয়ার্স, আর ইয়েটাকে দিয়েছি হচ্ছে মার্কস। এবারে কেন ডিএফ লিখেছি? কারণ কি আমি পুরো ডেটা সেটটার উপর করতে চাই, কোনো টপ 10 ফপ 10 না। আমার স্ক্যাটার প্লটের উপরে কি লেখা থাকবে? স্টাডি আওয়ার ভার্সেস মার্কস, এরকম একটা উপরে টাইটেল লেখা থাকবে। এক্স লেভেল কি থাকবে? মানে আমার এক্স অ্যাক্সিসে কি লেখা থাকবে? স্টাডি আওয়ার্স। ওয়াই অ্যাক্সিসে কি লেখা থাকবে? মার্কস। আর আমাকে লাস্টে লিখতে হয় পিএলটি ডট শো, মানে আমাকে দেখাও তুমি যেটা লিখলাম সেটা আমাকে গ্রাফ কনভার্ট করে দেখাও। ঠিক আছে, এটাকে রান করে দেখি। রান অল সেলস। এ দেখ আমার কাছে একটা স্ক্যাটার প্লট চলে এসছে, যে প্রত্যেকটা, মানে আমি যারা 2 ঘন্টা করে পড়াশোনা করছে, তার মানে একটা এর থেকে আমি কি অ্যানালিসিস করতে পারি? যারা 2 ঘন্টা করে পড়াশোনা করছে তারা অলমোস্ট, তারা কোথায় আছে? তারা 50-এর কাছাকাছি নাম্বার পাচ্ছে। যারা 3 ঘন্টা করে পড়াশোনা করছে তারা 55-এর কাছাকাছি নাম্বার পাচ্ছে। যারা 4 ঘন্টার কাছাকাছি পড়াশোনা করছে তারা 60-এর কাছাকাছি নাম্বার পাচ্ছে। এরকম করে করে যারা 8 ঘন্টার কাছাকাছি নাম্বার পাচ্ছে, ওই 8 ঘন্টার কাছাকাছি পড়াশোনা করছে, তারা 80-র কাছাকাছি নাম্বার পাচ্ছে। শুধু একটাই কিন্তু এখানে ইয়ে, সে আলটিমেটলি 8 ঘন্টা পড়াশোনা করেও কিন্তু সবার সাথে, মানে বাদবাকিরা যা নাম্বার পাচ্ছে সে তার থেকে অনেকটাই কম পাচ্ছে, মানে সে 75-এর নিচে পাচ্ছে। কারণ কি এটার যদি আমি এটা দেখি, এটা হচ্ছে 75, মানে এরকম কাছাকাছি, মানে সে 75-এ কম পাচ্ছে। তার মানে স্ক্যাটার প্লট আমাকে কি দেখালো? স্ক্যাটার প্লট আমাকে দেখালো দুটো ভেরিয়েবলের মধ্যে কেমন ভাবে তাদের রিলেশনটা এক্সিস্ট করছে। তার মানে একটা রিলেশন হচ্ছে, এখান থেকে আমি কি রিলেশন ড্র করতে পারি?
হোয়াট কাইন্ড অফ রিলেশন ক্যান আই ড্র? আমি যদি কোরিলেশন অ্যানালিসিসটা জিজ্ঞেস করি, এর কোরিলেশন কোফিশিয়েন্ট কি বেরোবে? এর কোরিলেশন কোফিশিয়েন্ট কেমন হবে? স্ক্যাটার প্লট দেখে কিন্তু কোরিলেশনের আগে অনেকে স্ক্যাটার প্লট দেখে পজিটিভ। পজিটিভ হবে। কেন? তার কারণ হচ্ছে when the study hours is growing up, my marks are also growing up. তার মানে তাদের মানে যারা 2 ঘন্টা পড়াশোনা করছে তারা কম বেশি একই জায়গায় আছে। এগুলোকে আবার আরেকটা, এটা একটা মেশিন লার্নিং একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, জানিস তো? এটাকে বলে ক্লাস্টারিং। মেশিন লার্নিং এর একটা দারুণ কনসেপ্ট ক্লাস্টারিং। ক্লাস্টারিং অ্যানালিসিস মানে হচ্ছে আমরা দেখি যে সবাই কিন্তু একটা ক্লাস্টার করে 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 আছে। মানে যারা 2 ঘন্টা পড়াশোনা করছে তারা একটা ক্লাস্টার, 3 ঘন্টা যারা পড়াশোনা করছে তারা একটা ক্লাস্টার, 4 ঘন্টা যারা পড়ছে তারা একটা ক্লাস্টার, এরকম করে করে সবাই কিন্তু একটা ক্লাস্টার করে 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 আছে। শুধু এই ব্যক্তিটি এ ক্লাস্টারের থেকে কিন্তু পুরোপুরি ডিট্যাচ হয়ে গেছে। এই ব্যক্তিটি, বাদ বাকি সবাই কিন্তু একটা ক্লাস্টারের মধ্যে আছে। এই ব্যক্তিটি শুধু একটা ক্লাস্টারের থেকে পুরোপুরি ডিট্যাচ হয়ে বেরিয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে স্ক্যাটার প্লট। তোরা তাহলে হিস্টোগ্রামটা কিন্তু নিজেরা করবি, যে আমি কি দেখালাম। ঠিক আছে, এবার আসা যাক সি বর্ডে। পাই চার্টটাও তোরা করবি, পাই চার্টের এটাও তোদের, পাই চার্টটাও তোরা করবি, করে ওগুলো দেখাবি। এগুলো এরকম না যে আমরা করলাম, করে আলটিমেটলি কিছু ইয়ে করলাম না, কিছু শিখলাম না, করে শিখবি। পাই চার্টটাও তোরা দেখাবি, খুব সহজ সহজ কথা লেখা আছে। যে পাস হলে তার, তোরা তো এগুলো শিখে গেছিস, কোডিং এর লজিকটা তো শিখে গেছিস, যে মার্কস কার মধ্যে আছে, আমার ডেটা ফ্রেমটার মধ্যে আছে। যদি সে 60 বা 60-এর ওপর পায়, গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 60, তাহলে তাকে তুমি পাস বলো। তাদেরকে তুমি কি করো, সাম করে নাও। তারা যদি 60 বা 60-এর কম পায় তাদেরকে তুমি ফেল করো, তাদেরকেও তুমি সাম করে নাও। তার মানে 60 বা 60-এর ওপর যারা পেয়েছে তাদেরকে যোগ করো, দিয়ে একটা ভ্যালু বলো। 60 বা 60-এর কম যারা পেয়েছে তাদেরকেও যোগ করো, দিয়ে একটা ভ্যালু করো। দিয়ে যে ভ্যালুগুলো পেলে তার ওপর তুমি কি করো, তার ওপর তুমি একটা পাই চার্ট ড্র করো। তার উপর তুমি একটা পাস ভার্সেস ফেল করে একটা পাই চার্ট ড্র করো। ঠিক আছে, এটা তোরা করবি। এখানে ম্যাটপ্লটলিব এর ফাংশনস গুলো লেখা আছে, আমি সব লিখে দিয়েছি। ফিগার কিসের জন্য হয়, ক্রিয়েট ফিগার। প্লট কেন হয়, লাইন গ্রাফ। বার চার্টের জন্য বার। পিএলটি ডট হিস্ট হচ্ছে হিস্টোগ্রাম। স্ক্যাটার প্লটের জন্য স্ক্যাটার। পাই চার্টের জন্য পাই। টাইটেলের জন্য টাইটেল। এক্স লেভেলের জন্য এক্স লেভেল। এরকম করে 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 করা আছে। এইবার আসি হচ্ছে সিবর্ন। কথাটা হচ্ছে ম্যাটপ্লটলিব তো এত কিছু করে দিচ্ছে, তাহলে সিবর্ন কেন? বিষয়টা হচ্ছে আমরা যখন পাইথনে খুব কমপ্লেক্স কিছু ভিজুয়ালাইজেশন চাই, খুব কমপ্লেক্স ভিজুয়ালাইজেশন বা হয়তো একটুখানি আপগ্রেডেড ভিজুয়ালাইজেশন, তখন ম্যাটপ্লটলিব কাজ করে না। ম্যাটপ্লটলিব হচ্ছে কিন্তু সবচেয়ে পুরনো, মানে পাইথনের একদম বেস পুরনো লাইব্রেরি, যেটা দিয়ে কিন্তু ভিজুয়ালাইজেশন পাইথনে শুরু হয়েছিল। কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে যে অনেক সময় কিছু কমপ্লেক্স ভিজুয়ালাইজেশন থাকে, অনেক রকম কমপ্লেক্স ভিজুয়ালাইজেশন। সেই ভিজুয়ালাইজেশন গুলো কিন্তু আমাদের নর্মাল ম্যাটপ্লটলিব দিয়ে কাজ করে না। সেই ভিজুয়ালাইজেশন কিন্তু ম্যাটপ্লটলিব দিয়ে কাজ হয় না। তখন সেটা কি করতে হয়, তখন কিন্তু আমরা সিবনের ব্যবহার করি। ঠিক আছে, একটা সিবন করে দেখাই, দুটো সিবন করে দেখাই। প্রথম হচ্ছে, আমি ধর সিবনকে প্রথমেই একটা থিম দিতে পারি। এখানে যে তুই যে করলি এতগুলো কাজ, এখানে কি তোর কোনো থিম আছে? তোর ব্যাকগ্রাউন্ড কোনো থিম বা কিছু এরকম থিম আছে? সেই তোকে যা ম্যাটপ্লটলিব দিচ্ছে তোকে সেটাই অ্যাকসেপ্ট করে নিতে হবে। তুই কোনো থিম দিতে পারছিস না, যে ব্যাকগ্রাউন্ডটা আমার এরকম দেখতে হবে, ব্যাকগ্রাউন্ডটা আমার ওরকম দেখতে হবে। ইউ ক্যানট ডিসাইড এনি কাইন্ড অফ থিম। আমি সিবন যখন ব্যবহার করি, প্রথম যেটা করতে পারি, আমি একটা থিম দিতে পারি। মানে আমি যে কাজগুলো করব, একটা পার্টিকুলার থিম দিয়ে দিলাম, সেই থিমের ওপরই আমার কাজগুলো দাঁড়াবে। মানে আমি লাইন গ্রাফ করি, আমি স্ক্যাটার প্লট করি, আমি বার চার্ট করি, যাই করি না কেন, আমি যেগুলো দিলাম সেগুলোর ওপরই কিন্তু আমার আলটিমেটলি দাঁড়াবে। ঠিক আছে, এইবার বিষয়টা হচ্ছে, আমি প্রথমে একটা থিম দিই। আমি প্রথমে ওকে বলে দিলাম, আচ্ছা কেন এসএনএস লিখেছি দেখে নি ভালো করে। একদম প্রথমে চলে যাই, আমার কাছে এখানে সিবনকে কি নামে ডেকেছিলাম, সিবনকে নাম দিয়েছিলাম এসএনএস। সিবনকে ছোট্ট নাম দিয়েছিলাম এসএনএস। তাহলে যখনই সিবনকে ব্যবহার করব, ওকে বারবার সিবন বলে ডাকবো না, ওকে কি বলে ডাকবো, ওকে এসএনএস বলে ডাকবো। তাহলে আমি ওকে বললাম একটা কমেন্ট দিয়ে, এসএনএস ডট সেট স্টাইল দিয়ে ওকে বলে দিলাম হোয়াইট গ্রিড। আমি একে বলে দিলাম আমার ইয়েকে, যে আমার কাছে যে তুমি কমেন্টটা হবে এসএনএস ডট সেট স্টাইল, মানে আমার যে স্টাইলটা হবে, মানে যে থিমটা হবে, সেই থিমটা সবসময় হোয়াইট গ্রিড হবে। হোয়াইট গ্রিড মানে সাদা, তার মধ্যে গ্রিড 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 করা থাকবে। সাদা গ্রিড মানে মনে হচ্ছে ধর এরকম বিষয়টা, এরকম একটা তোর বিয়ে, এটা একটা সাদা একটা তোর কাছে স্ক্রিন আছে, তার মধ্যে গ্রিড করা আছে, এরকম 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 করে এরকম এরকম করে গ্রিড করা আছে। তাহলে আমি প্রথমে বলে দিলাম আমার যা ভিজুয়ালাইজেশন আসবে তোমার কাছে, তুমি আমি এসএনএস দিয়ে যেগুলো করব সেগুলোর কিন্তু হোয়াইট গ্রিডের মধ্যে থাকতে হবে। তাহলে এসএনএস কে আমরা যখন আমরা কোনো কমপ্লেক্স কিছু টাইপের আমরা
ইয়ে করতে চাই, আমরা এখন কমপ্লেক্স কিছু টাইপের আমরা ভিজুয়ালাইজেশন করতে চাই বা আপগ্রেডেড, তখন কিন্তু আমরা এসএনএস কে মারাত্মকভাবে ব্যবহার করি। তাহলে এসএনএস কে আমরা কি বললাম, যে আমার কাছে তুমি প্রথমে সেট আন্ডারস্কোর স্টাইল ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম হোয়াইট গ্রিড, তার মানে তোমার যে সাদা একটা ব্যাকগ্রাউন্ড থাকবে তার মধ্যে গ্রিডিং করা থাকবে, জানলার খোপের মতন কাটা 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 করে থাকবে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে এই যে স্ক্যাটার প্লটটা তুই এতক্ষণ আমরা স্ক্যাটার প্লটটা করলাম, সেম স্ক্যাটার প্লট আমি এসএনএস দিয়ে করে দেখি, সেম স্ক্যাটার প্লট আমি এসএনএস দিয়ে করে দেখি, একদম সেম এই স্ক্যাটার প্লটটাই যে করলাম, এই সেম স্ক্যাটার প্লট। আচ্ছা, এটাকে রান করে নি, রান অল সেলস, এটাকে যখন করলাম এই সেম স্ক্যাটার প্লট আমি কি করলাম, এই সেম স্ক্যাটার প্লটটাকে আমি কি করলাম, আমি এই স্ক্যাটার প্লটটা তো আমি করলাম, এটাকে আমি আবার এসএনএস দিয়ে করব, ঠিক আছে, করা যাক। তাহলে এসএনএস দিয়ে যখন করব, তাহলে একই কমেন্ট লিখেছি, ভালো করে দেখ, পিএলটি ডট ফিগার সাইজ 8,5 সব এক কমেন্ট, শুধু একটা জিনিস চেঞ্জ করেছি কি, যখন এখানে স্ক্যাটার প্লটটা করছিলাম তখন ম্যাটপ্লটলিব দিয়ে করছিলাম বলে আমরা কাকে ডাকছিলাম, আমরা পিএলটি কে ডাকছিলাম, ম্যাটপ্লটলিব দিয়ে করছিলাম বলে। আর এইখানে যখন স্ক্যাটার প্লটটা করব, তখন আমরা কাকে ডাকবো, তখন আমরা এসএনএস কে ডাকবো, ঠিক আছে, তখন আমরা এসএনএস কে ডাকবো, কারণ কি আমরা সি1 দিয়ে করতে চাইছি, ঠিক আছে। করে দেখা যাক কি হয়, এটাকে করলাম, শিফট এন্টার, দেখ দুটোর মধ্যে ডিফারেন্সটা দেখ, এখানে কোনো গ্রিড ফ্রিড কিছু ছিল না, তুই চাইলেও আনতে পারবি না, কারণ কি ম্যাটপ্লটলিবে এরকম আপগ্রেডেড ভাবে আমি করতে পারি না, ম্যাটপ্লটলিবে আমি কোনো থিম এরকম সেট করতে পারি না, আমার মন মর্জি মতন আমি একটা থিম সেট করব, সেটা ম্যাটপ্লটলিব আমাকে অ্যালাউ করে না। এখানে আমি কি করলাম, এখানে আমি নিজের মন মর্জি একটা থিম দিলাম, সেই থিমটা কি, সেই থিমটা হচ্ছে আমার কাছে একদম হোয়াইট গ্রিড, সেই থিমটাকে আমি দিলাম হচ্ছে আমার মন মর্জি মতন, সেটা হচ্ছে আমার কাছে হোয়াইট গ্রিড। তো হোয়াইট গ্রিড দিয়ে দিলাম, সেম এসছে, কারণ কি স্ক্যাটার প্লটের তো উত্তর সেম আসবে, কিন্তু আমার কাছে হয়ে গেল হোয়াইট গ্রিড। তাহলে আমি এসএনএস কে কখন ব্যবহার করি, যদি আমার কাছে কিছু আপগ্রেডেড বা আমি যদি সেটাকে বিউটিফিকেশন করতে চাই, আমার যে ইয়েটা আসবে সেটাকে যদি আমি একটু বিউটিফিকেশন করতে চাই, তখন কিন্তু আমি এসএনএস কে ব্যবহার করি, ঠিক আছে। আমার কাছে দুটো ডিফারেন্স একটাই, এখানে কোনো গ্রিড নেই, এখানে গ্রিড আছে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এখানে ধর লাইন প্লটটাকে তোরা আবার করবি, সেম, সব সেম, দেখ যা আগের বার যা ইউজ করেছিলিস এবারেও সব সেম, শুধু পিএল মানে আমরা যে ওই ম্যাটপ্লটলিবের জায়গায় আগের বার লিখছিলাম পিএলটি ডট প্লট, এবারে এসএনএস ডট লাইন প্লট, কেন, কারণ কি আমরা সি1 ব্যবহার করছি। আগের বার এই প্রত্যেকটা জায়গায় পিএলটি লিখছিলিস, পিএলটি ডট প্লট, কেন, বিকজ ইউ আর ইউজিং ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট। এইবার আমরা এসএনএস লিখছি, কেন, আমরা এবারে সি1 কে ব্যবহার করছি, এবারে আমরা সি1 কে আমরা ব্যবহার করব, ঠিক আছে। লাইন প্লটটা তোরা করবি, তোরা চেক করে দেখবি যে লাইন প্লটে কি ডিফারেন্স আসে। লাইন প্লটে প্রথমে না এটাকে করে দিবি, প্রথমে এটাকে চালিয়ে দিবি, sns.setStyle হোয়াইট গ্রিড বলে চালিয়ে দিবি, এটাকে যেই চালিয়ে দিবি, তাহলে চেক যা কিছু করিস, স্ক্যাটার প্লট করিস, লাইন প্লট করিস, বার প্লট করিস, হিস্টোগ্রাম করিস, যা ইচ্ছা করবি, কিন্তু আলটিমেটলি আমাদের সবসময় মাথায় রাখবি যে আমাদের কাছে লাইন প্লট করি বা যাই করি, আমার কাছে সবসময় ওরকম হোয়াইট গ্রিড আসবে। একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, হিটম্যাপ। হিটম্যাপ মানে হচ্ছে আমাদের যে কোরিলেশন অ্যানালিসিসটা হবে, সেই কোরিলেশন অ্যানালিসিস কেউ কখনো হিটম্যাপ কখনো আগে কোনো সফটওয়্যারে করেছিস, হিটম্যাপ কোনো সফটওয়্যারে কেউ বের করেছিস কোনোদিন হিটম্যাপ, কোনদিন বা গুগল কোলাবে করেছিলাম। গুগল কোল্যাবে করেছিস। হিটম্যাপ কি করে জানিস, মানে জানিস তো সবাই আশা করি, হিটম্যাপ এরকম তোকে একটা ছক, কালার দিয়ে হ্যাঁ কালার দিয়ে করে দেবে, একটা ছক বানিয়ে দেবে, যে তোর কাছে এই দুটো ভেরিয়েবল, এখানে ধর স্টাডি আওয়ার্স, এখানে মার্কস, এখানে আবার ধর অ্যাটেন্ডেন্স, মার্কস, এরকম করে 4-5টা সবকটা ভেরিয়েবলকে লিখবে, তুই এদের মধ্যে যে কোরিলেশনটা বেরোবে এই বাক্সেতে লিখবে, এর আর এর মধ্যে যে কোরিলেশনটা বেরোবে এই বাক্সতে লিখবে, এর আর এর মধ্যে যে কোরিলেশনটা বেরোবে এই বাক্সতে লিখবে, এরকম করে করে হিটম্যাপ আমার প্রত্যেকটা বাক্সতে তার কোরিলেশন গুলো লিখবে। নট অনলি দ্যাট, আরেকটা ভালো হচ্ছে হিটম্যাপ কি করে, যেটা বলছিলিস কালার, ও কি করে, যেটার স্ট্রং কোরিলেশন বা স্ট্রং রিলেশনশিপ আছে তাদেরকে একটু ডার্কার করে দেবে, আমি সব লিখে রেখেছি এখানে, লিখে তোদেরকে দিয়েছি, ডার্কার কালার করে দেবে, একটু ডার্ক করে দেবে কালার গুলো, তার মানে সেটা ইন্ডিকেট করবে যে তাদের মধ্যে রিলেশনশিপটা মারাত্মক পরিমাণে স্ট্রং, ঠিক আছে। তাহলে আমি হিটম্যাপটাকে করে দেখি, প্রথমে আমি লিখি হিটম্যাপটার জন্য, এটা করি, প্রথমে কোডটাকে আমি দেখি, কোডটাকে আমি বুঝি যে কি বেসিক্যালি করা আছে, কোডটাতে কি করা আছে। এইবার ভালো করে দেখ, প্রথমে যেটা লেখা আছে কর, কর মানে হচ্ছে কোরিলেশন, কর ডিফাইন্স ফর কর, আমি এটাকে নাম দিচ্ছি। কার কার মধ্যে কোরিলেশন করব, কোরিলেশনটা করব হচ্ছে স্টাডি আওয়ার্স
অ্যাটেন্ডেন্স আর মার্কস, কারণ কি তিনটাই তো কোরিলেটেড হওয়ার কথা। আমি কত ঘন্টা পড়াশোনা করি সেটা আমার মার্কসকে এফেক্ট করবে, তোরা জানিস সবাই। আমার কতটা পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স সেটা আমার মার্কসকে অ্যাটেন্ড করবে। তাহলে এটা আমার কাছে তিনটেই কিন্তু মারাত্মক পরিমাণে কোরিলেটেড, ঠিক আছে। আমি প্রথমে সেম দিলাম পিএলটি ডট ফিগার, ফিগারের সাইজটা বলে দিলাম 6,4, লেন্থ ব্রেডটা বলে দিলাম 6,4, ডাইমেনশনটা দিয়ে দিলাম তাকে। তারপরে দিলাম হচ্ছে এসএনএস ডট হিটম্যাপ। এসএনএস ডট হিটম্যাপ মানে আমি আলটিমেটলি এইটা হচ্ছে ফাংশন। এসএনএস টা মানে হচ্ছে সিবন কে কল করলাম, সিবন কে কল করে আমি কাকে বললাম, আমি বললাম আমাকে একটা হিটম্যাপ তৈরি করে দাও। কার ওপর করে দাও? দেখ করের ওপর করে দাও। কর, কর মানে কি? কর মানে করকে আমি ডিফাইন করে রেখেছি এটা দিয়ে। কর মানে হচ্ছে আমার যে ডেটা ফ্রেম আছে তার মধ্যে যে তিনটে জিনিস ডট কর, এইটা হচ্ছে কোরিলেশনের ফাংশন। ডট কর ডট CORR এটা মানে হচ্ছে কোরিলেশনের ফাংশন। তুই কোরিলেশন বের করতে চাইছিস, আর সেটাকে আমি কার মধ্যে স্টোর করেছি? নাম দিয়েছি সেটার কর, সেটার নামও দিয়েছি কর। তাহলে আমি বলতে চাইছি আমাকে একটা হিটম্যাপ তৈরি করে দাও আমার কর থেকে, CORR থেকে। কিন্তু CORR মানেটা কি? CORR মানে হচ্ছে আমার এই স্টাডি আওয়ার্স, অ্যাটেন্ডেন্স আর মার্কসের মধ্যে কোরিলেশন। সেটা আমি CORR এর মধ্যে আলটিমেটলি স্টোর করে রেখেছি। সেটা CORR এর মধ্যে স্টোর করে আমি এসএনএস মানে সিবন দিয়ে আমি সেই কোরিলেশনের একটা হিটম্যাপ তৈরি করার চাইছি, ঠিক আছে। হয়ে যাক, দেখা যাক। এইবার আমি কি করব, আমি এটা ধর PLT ডট স্লো, ঠিক আছে, এগুলো করে রেখেছি। আমি এটাকে রান করে দেখি। আমি এটাকে যেই রান করব তার একটু সময় নিচ্ছে। এই দেখ, দিস বিকামস মাই হিট ম্যাপ। এটা আমার কাছে হিট ম্যাপ হয়ে গেল। তার মানে একটা জিনিস বল, দেখ স্টাডি আওয়ার্স আর স্টাডি আওয়ার্স এদের মধ্যে তো সবসময় মানে দুটো সেম জিনিসকে নিয়ে কোরিলেশন চালালে কি হবে? 1। তাই জন্য সবচেয়ে ডার্কার কালার 1। অ্যাটেন্ডেন্স আর অ্যাটেন্ডেন্স এদের কোরিলেশন 1 অবশ্যই। মার্কস আর মার্কস এদেরও কোরিলেশন 1, সবচেয়ে বেশি ডার্কার। কিন্তু আমার তো এটা নিয়ে দেখার দরকার নেই, আমার তো এটা নিয়ে আমার মাথা ব্যথা নয়। আমার মাথা ব্যথা হচ্ছে যে এই বাদবাকিগুলোকে নিয়ে। তাহলে আমি দেখতে চাইছি যে আমার স্টাডি আওয়ার্স এর সাথে আমি যদি দেখি আমার মার্কসের কেমন রিলেশন। তাহলে স্টাডি আওয়ার্স এর সাথে মার্কসের রিলেশন দেখতে গেলে এই হচ্ছে স্টাডি আওয়ার আর এই হচ্ছে মার্কস, তাদের মধ্যে কোরিলেশন হচ্ছে 0.99, মানে একদম পজিটিভ কোরিলেশন, স্ট্রং পজিটিভ কোরিলেশন। আবার উল্টো দিক থেকেও দেখতে পারিস, এই হচ্ছে স্টাডি আওয়ার আর এই হচ্ছে মার্কস, সেটাও 0.99, কারণ কি দুটোই তো সেমই হবে। একটা খোপ, সেই খোপের মধ্যে এমন করে সাজানো আছে যে একই জিনিস তো দুবার দুবার করে রিপিট হবে। তাহলে মার্কস আর স্টাডি আওয়ার্স এর মধ্যে এটা রিলেশন। তারপরে অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ, অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজের সাথে মার্কসের কেমন রিলেশন? এই হচ্ছে মার্কস আর এই হচ্ছে অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ, তার মধ্যে একদম 1, মানে একদম পুরোপুরি ফুললি কোরিলেটেড। উল্টো দিক থেকেও দেখতে পারি, আমার যদি অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ হচ্ছে এটা আর মার্কস হচ্ছে এটা, তাহলে এটাও 1, তার মানে ফুললি কোরিলেটেড। তার মানে আমাকে এখানে লাইনও দিয়ে দিয়েছে এসএনএস মানে সিবন, যে তোমার কোনটাতে কিরকম কালার দিয়েছি। যদি তুমি 0.99 এর কাছাকাছি কোরিলেশন হও তাহলে তোমাকে আমি এইরকম একটা এরকম ইয়েলিশ টাইপের একটা কালার দেবো। আর একটু বেশি কোরিলেটেড হলে আমি তোমাকে এরকম কালার দেবো। আরো বেশি হলে আলটিমেটলি তোমাকে আমি এরকম দেবো। আর 1 হয়ে গেছে তো তার মানে তোমাকে ডার্ক ব্লু করেই দিয়েছি। তাহলে দিস ইজ দ্য বিউটি অফ আ হিট ম্যাপ। আমরা একটা হিট ম্যাপ দিয়ে কোরিলেশন যে অ্যানালিসিস করি, এগুলো যখন আমরা কোনো রিসার্চ পেপার একাডেমিক প্রেজেন্টেশন করতে যাই তখন এগুলো যদি দিতে পারি তখন আমাদের খুব ভালো, মানে সেখানে খুব ভালো অ্যাট্রাকশন পড়ে। যে সবাই তো কোরিলেশন অ্যানালিসিস করে আনে, কোরিলেশন অ্যানালিসিস খুব কমন অ্যানালিসিস, সবাই করে আনতে পারবে। কিন্তু বিষয়টা হচ্ছে আমি যখন একটা হিটম্যাপ তৈরি করব, তোরা যখন দেখবি, তোরা যখনই কোনো রিসার্চ পেপার প্রেজেন্টেশনে যাবি, সবাইকেই বলছি তোদেরকে, যখন কোনো রিসার্চ পেপার প্রেজেন্টেশনে যাবি বা যখন কোনো একটা রিপোর্ট তৈরি করছিস বা কিছু তৈরি করছিস, সেখানে যদি একটা হিটম্যাপ দিতে পারিস তার মানে তোর কাছে ওটা বিউটিফিকেশন হয়ে যায়। যে হ্যাঁ ঠিক আছে, তার মানে আমি একটা হিটম্যাপ দিয়ে বুঝিতে আমাকে আর আলাদা করে টেবিল তৈরি করতে হয় না, আমি এই ছবিটা তুলেই একদম ওখানে পেস্ট করে দেবো। এই ছবিটা তুলেই আজকে আমি ওখানে পোস্ট করে দেবো যে হ্যাঁ আমার কাছে তাহলে এটাই হিটম্যাপ। তাহলে আমি কি করলাম, সিবন দিয়ে আমি এমন কিছু জিনিস তৈরি করলাম যেই জিনিসগুলো কিন্তু ম্যাটপ্লট লিব ডট পাইপ্লট দিয়ে হয় না। তাই জন্য আমরা কিন্তু সিবন ব্যবহার করি। বোথ আর মানে both have the same kind of facilities. Same kind of facilities means both are used for data visualization. Matplotlib.pyplot and as well as Seaborn, both are used for data visualization. But Seaborn is somehow upgraded than Matplotlib.pyplot. মানে আমি যদি কোনো আপগ্রেডেড অ্যানালিসিস করতে চাই তখন কি করে, Seaborn তার উপর আপগ্রেডেশন নিয়ে এসে করায়। ঠিক আছে, এটা হচ্ছে তোদের কাছে কাজ। এবার তোরা কি করবি, আমি তোদেরকে matplot.pyplot দিয়ে সব কটা দেখিয়েছি করিয়েছি, তোরা কি করবি, আমি সেম জিনিসও আবার সিবন দিয়েও করেছি।
আমি সেম জিনিসও কিন্তু আবার আমি কিন্তু সিবন দিয়েও করেছি, ঠিক আছে? তা সিবন দিয়ে যেগুলো করেছি সেটা কিন্তু তোরা আলটিমেটলি আমি তোদেরকে এটা দিয়ে দেবো, তোরা কি করবি, এটাকে ধরে 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 এটাকে পুরো অ্যানালিসিস করে এখান থেকে তোরা বাদ বাকিগুলো নিজেরা করবি। এটা হচ্ছে তোদের টাস্ক।